আজকে তুমি যেই কারণে গল্পওয়ালা হরর পডকাস্টে এসছো সেই ঘটনাটা গতকাল রাত্রে আমি শুনছিলাম। প্রথম 3টে ভয়েস নোট শোনার পর বাকিটা শোনার সাহস আমার হয়নি। ঘটনাটা স্টার্ট হয় হচ্ছে 2021 সালে। আমার বাবা মারা যান আমার জন্মদিনের দিন 24 জানুয়ারি। ঠিক তার 4 মাস পরে আমার মাও মারা যান। আমার মায়ের মুখাগ্নির কাজ হয়নি। আমি টয়লেটে উঠতাম, টয়লেটে ওঠার পর সময় না আমি ওই ঘর থেকে টুকটাক টুকটাক জিনিসপত্র সরালে নিলে যেরকম একটা আওয়াজ হয় না, ঠিক ওরকম আওয়াজ পেতাম। ঠিক তারপর থেকে আমার সাথে শুরু হলো ওই ঘরটায় আমরা রাত 10টার পরে ঢুকতে পারতাম না। আমার দুটো কুকুর ওই ঘরে যেত না। ঠিক রাত্রি 10টা বেজে গেলেই ওই ঘরের দিকে আর যেত না। আমি যখন ঘরে একাও থাকতাম, আমার মায়ের ছবিটা দিয়ে তাকালে আমার মনে হতো যেন ছবিটা আমাকে দেখছে। এইবারে আমি রাত্রিবেলা শুয়ে আছি, আমি দেখতে পাচ্ছি আমার মা যে শাড়িটা পরে হসপিটালে গেছিল ওই শাড়িটা পরা, আমার হাতটা এখানে, আমার এই দুটো আঙুল আমার মা ধরেছে, ধরে বলছে আমি না খুব কষ্টে আছি, আমাকে মুক্তি দে। নিজের মৃত মা মধ্যরাত্রে তোমার কাছে এসে মুক্তি চাইছে। আমি দেখছি ওই শাড়িটা পরে আমার মা ডাইনিং থেকে আমার ঘরে ঢুকছে, হেঁটে আসছে, ঠিক জানলার সামনেটা এসে আমাকে বলছে আমি এসে গেছি। গল্পওয়ালা, the real paranormal experience. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালা পরিবারের প্রত্যেক সদস্যকেই জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মায়ের গমনের এই বিষাদময় মুহূর্তে আজকের পডকাস্টে আপনারা মর্মান্তিক একটা ঘটনা শুনতে চলেছেন। আজকের ঘটনা নিয়ে আমি এখনই কোনো রকম হিন্ট দেব না। আজকের এপিসোডে আমার সাথে রয়েছেন সময়িতা অধিকারী। বাবা ও মায়ের মৃত্যুর পর সময়িতাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে বা এমন কিছু ঘটনা সময়িতাদি ফেস করেছে যা আজ রাত্রে আপনাদেরকে শিহরিত করে তুলবে। আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সময়িতাদি। হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আগে বলো গল্পওয়ালাতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওকে, ফার্স্ট টাইম কোনো পডকাস্টে এসেছি, খুব ভালো লাগছে। আজকে তুমি যেই কারণে গল্পওয়ালা হরর পডকাস্টে এসছো সেই ঘটনাটা গতকাল রাত্রে হোয়াটসঅ্যাপে তুমি আমায় যে ভয়েস নোট পাঠিয়েছিলে আমি শুনছিলাম। সত্যি কথাই বলবো, প্রথম 3টে ভয়েস নোট শোনার পর বাকিটা শোনার সাহস আমার হয়নি। কারণ মাস দেড়েক আগে তুমি আমায় ওভার দ্য ফোন ঘটনাটা বলেছিলে, তারপর আমি তোমাকে ঘটনাটা শুনেই বলেছিলাম যে আমরা এই পডকাস্টটা শ্যুট করব, কারণ এই ঘটনাটা আমি যতটা শুনতে আগ্রহী গল্পওয়ালা শ্রোতাদেরও শোনাটা ততটাই দরকার, কারণ তারাও এই ধরনের ঘটনা শুনতে চায়। ইনফ্যাক্ট এরকম ঘটনা খুব রেয়ারলি ঘটে, খুব কমপ্লিকেটেড একটা কেস। সেই কারণে আমি আর এগোইনি গতকাল রাত্রে, যেহেতু আজকে আমি পডকাস্টে বসতাম। একদম শুরু থেকে বলো কী ঘটেছিল, আমি পুরো ঘটনাটা জানতে চাই। একদম, ঘটনাটা স্টার্ট হয় হচ্ছে 2021 সালে। আচ্ছা, 2021 সালে আমার বাবা মারা যান আমার জন্মদিনের দিন 24 জানুয়ারি। আচ্ছা, ঠিক তার 4 মাস পরে আমার মাও মারা যান।
করোনা, মানে করোনার যে সেকেন্ড ওয়েভটা এসেছিল, সেকেন্ড ওয়েভেই মা মারা যান। তো বাবা মারা যাওয়ার পর আমি কিন্তু সেরকম কিছু বাবাকে নিয়ে কোনো সময় ফিল করতাম না, কিন্তু মা মারা যাওয়ার পর তো আমি পুরো বাড়িতে একাই হয়ে যাই। বাড়িতে তখন কেউ, মানে আমি নিজেও কোভিড পজিটিভ বলে কেউ আসা যাওয়াও করতো না। এমনকি কোভিডের টাইমে আমার হাজব্যান্ড আমার কাছে, হয়তো তখন আমার বিয়ে হয়নি, আমার হাজব্যান্ড হয়তো আমার কাছে খাবার টাবার দিতে আসা এগুলো করেছে, কিন্তু আমার কাছে কেউ থাকতো না। মানে মা মারা যাওয়ার যে 14 দিন হয়, যে টাইমটা ওই যে বলে অসহ্য চলে, ওই টাইমটা আমি একাই বাড়িতে কাটিয়েছি। সিরিয়াসলি? হ্যাঁ। তার মাঝখানে ইয়াশ বলে একটা ঝড় এসছিল, ওই ঝড়ের টাইমেও আমি বাড়িতে একাই ছিলাম। আর সাথে ছিল আমার 2 পেটস, মানে আমার 2 ডগি আছে, তারাই আমার সাথে ছিল। আর ওই টাইমে, মানে ওই 14 দিনের গ্যাপে আমি আমার মাকে নিয়ে কোনো ফিলিংস কিন্তু ওই সময় পাইনি। মানে আমার বাড়িতে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক বিষয় রয়েছে বা মাকে নিয়ে আমি কিছু দেখতে পাবো, সেই বিষয়টা কিন্তু আমি আমার বাড়িতে তখন মানে বুঝতে পারিনি। আসলে আমি এখন নিজেও বুঝি আমি কেন বুঝিনি। মা চলে যাওয়ার আর বাবা চলে যাওয়ার যে বড় যন্ত্রণা, সেই তার উপর মনে আর কোনো যন্ত্রণা হয় না। তো মানে যেহেতু বাবা চলে যাওয়ার 4 মাসের গ্যাপে মা মারা যায়, ওই ধাক্কাটা আমি নিতে পারতাম না। মানে আমার নিজেরও হয়তো খাওয়া দাওয়ার ওই টাইমে ঠিক ছিল না, এরকম পরিস্থিতিটা মানসিক আঘাতে ভুগছিলাম। তো সব কিছু কাটিয়ে উঠলাম। 14 দিন বাদে আমার যে ব্রাহ্মণের সাথে আমি কথা বলেছিলাম, উনি বললেন তোমার যা এখন শরীরের কন্ডিশন, তুমি কোনো অসৌচ পালবে না, মানে কোনো অসৌচ তুমি মানবে না। আচ্ছা। কারণ আমার তখন অলরেডি কোভিড পজিটিভ, আমি যেহেতু শ্বাসকষ্টের সমস্যা এই সমস্ত রয়েছে বলে উনি আমাকে দেখেই বললেন যে তোমার অসৌচ মানার দরকার নেই, তুমি শুধু মায়ের কাজটা করে দাও। 14 দিনের মাথায় মায়ের কাজ হলো, তাও সে মায়ের কাজের বাজার যেগুলো হয় সেগুলো হয়তো আমিও করতে পারিনি। আমাকে ওই কিছু রেড ভলেন্টিয়ার্স বা তখন নানান রকম সবাই সাপোর্ট করছিল, তারাই আমাকে বাজারটাও করে দিয়েছে মায়ের শ্রাদ্ধের কাজের। তো মায়ের ছবিটাও, মানে শ্রাদ্ধের জন্য যে ছবিটা লাগে ওরাই বানিয়ে এনে দিয়েছে, এরকম বিষয়। তো আমি জাস্ট বসে কাজ করেছি, ঘাট কাজটাও আমাকে নিয়ে গিয়ে করিয়ে আনা হয়েছে। আর মায়ের যে কাজটা করেছি ওটা বাড়িতে বসে করেছি। আলাদা করে মায়ের কাজে ওই খাওয়া দাওয়া করানো এই সমস্ত করবার মতন আমার মানসিক অবস্থা ছিল না। ওকে। তো ওই দিনকে, যেদিনকে আমি মায়ের কাজ করেছি, ন্যাচারালি কিন্তু ওই দিনকে কেউ মানে মাছ মাংস কিছু খায় না, কিন্তু আমার ক্ষেত্রে সেই বাধ্যবাধকতা মানে ছিল না, বাধ্যবাধকতা কিছুর। আমাকে পুরোহিত বলেছিলেন তোমার শরীরে যেটা খেলে ভালো লাগছে বা মুখে যেটা স্বাদ লাগছে তুমি সেটাই খেও। তো মায়ের কাজ মিটে যায়। সকালবেলা বন্ধু বান্ধবীরা যারা আশেপাশে ছিল সবাই এসছিল মায়ের কাজের সময়। মায়ের কাজটা মিটে যাওয়ার পরে যখন পুরো বাড়ি ফাঁকা হয়ে যায়, আমি টেবিলে বসে নিজের খাবারটা নিয়ে বসেছি। ধরে নাও, যদি আমি বোঝাতে চাই, এটা আমার ডাইনিং রুম, যেখানে আমি খাচ্ছি ঠিক তার ডান পাশে হচ্ছে আমার মায়ের বাবার ঘর, যেখানে আমার মা বাবা থাকতেন। এখন বর্তমানে ওই ঘরে আমি থাকি। তো ওই ঘরেতেই আমি আমার মায়ের শ্রাদ্ধের কাজ করেছিলাম, যেই ঘরে তোমার বাবা মা থাকতেন? একদম। আচ্ছা। এবার ওই ঘরে একটা টুল মতন অ্যারেঞ্জ করে মায়ের একটা ছবি, সামনে একটা মোমবাতি তখনও জ্বলছে, আর মায়ের গলায় মালা টালা দেওয়া রয়েছে, যারা সবাই এসছিল দিয়ে গেছে। মিষ্টি বা এগুলো যেগুলো ছিল ব্রাহ্মণ আমাকে বললেন তুলে জলে দিয়ে দিতে, ওগুলো আর ফটোর সামনে রাখার দরকার নেই। তো আমি তাই করেছি, করে সবে আমি খেতে বসেছি। গরমকাল, কিন্তু তখন মানে গরমকাল বলতে কি খুব যে গরম তাও না, মানে বৃষ্টির সিজনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, বর্ষা আর গরমের মধ্যে। হ্যাঁ, মধ্যবর্তী সময় একদম। এইবারে আমি খাবার খাচ্ছি, দেখছি একটা দমকা হাওয়া ঠিক আমার মুখের সামনে দিয়ে। তোমার যদি কোনো দমকা হাওয়া লাগে, ওই বিষয়টা হলো। আমি ভেবেছি হয়তো বাইরে হাওয়া টাওয়া দিচ্ছে তার জন্য হতে পারে, কিন্তু সেদিনকে মারাত্মক গরম, কোনো হাওয়া নেই চারিদিকে, এরকম অবস্থা।
তো আমি খেতে খেতে ভাবছি মোমবাতিটাও ঘরের মধ্যে এরকম নড়ছে, মানে মোমবাতির যে শিখাটা হয় শিখাটা দুলছে। তো আমি ভাবলাম যে দূর হতে এরকম কিছু ব্যাপার নেই, হতে পারে আমার মনের ভুল। আজকে তো মায়ের কাজ হয়েছে, এটাও আবার মনে মনে ভাবছি, আবার মনে মনে এটাও ভাবছি যে আমার মনের ভুল। খাবার খাচ্ছি, কিছুতেই খেতে পারছি না, ওই অবস্থাতেই হাত ধুয়ে ফেললাম। হাতটা ধুয়ে পাশের বাড়ির যে কাকিমার কাছে গেলাম, কাকিমা একটু আমার কাছে আসবে, আমি খাবার খেতে পাচ্ছি না, আমার কেমন যেন একটা লাগছে, মানে গায়ে তখন অলরেডি আমার গুজবাম্পস দিচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ে কাটা দিচ্ছে একদম। আমি ওনাকে গিয়ে বললাম যে কাকিমা একটু আসো, আমার গায়ে এরকম কাটা দিচ্ছে, আমি ঘরে বসে না খেতে পারছি না। তো কাকিমা আসলেন, এসে বললেন ঠিক আছে তুই খা, আমি বসছি। আমি খেলাম, আমার খাওয়াটাও হয়ে গেল, মেডিসিনগুলো যেগুলো ছিল মেডিসিন খেলাম। খাওয়ার পর কাকিমা বললো তোকে আজকে আর বাড়িতে থাকতে হবে না, তুই আমার বাড়িতে চল ঘুমোবি। আচ্ছা। জানি না কাকিমার ওই মুহূর্তে কিছু মনে হয়েছিল কি না, বলতে পারবো না। তো আমি ওনার বাড়িতে গেলাম, গিয়ে আমি ওনার বাড়িতে ঘুমালাম। রাতে কোনো সমস্যা হলো না। কেন সমস্যা হলো না? আমাকে কোভিডের টাইমে, মানে কোভিড এমনই একটা বাজে জ্বর যেখানে ঘুম হয় না। তাই? হ্যাঁ, কোভিডের জ্বর যদি কারোর আসে, প্রচণ্ড গায়ে হাতে পায়ে যন্ত্রণা হবে, ঘুমটা আসে না। তো আমাকে ওই টাইমে ঘুমের ওষুধ দিয়েছিল ডক্টর, মানে ওষুধটা খেলে আমি আর 2 থেকে 5 মিনিট বড় জোর, তারপরে আমি আর জেগে থাকতে পারতাম না। মানে ওষুধটা খেয়েছি, খেয়ে কাকিমার বাড়িতে যেতে যেতেই আমি মোটামুটি আমার ঘুম আসছে। তো ওর সাথে রাতে, আমার হাজব্যান্ডের সাথে রাতে কথা বলতাম। রাতে কথা বলার মতন ক্ষমতা নেই। আমি বললাম যে শুয়ে পড়ি, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়লাম। এবার কাকিমা আমাকে পরের দিন সকালে বলল তোর মা মারা গেছে আজকে তো 14 দিন হয়ে গেছে, তোর বাড়ি যতক্ষণ না স্যানিটাইজ হবে ততক্ষণ আমার বাড়িতে আমার কাকু আসবে না। আচ্ছা। ক্লিয়ার আমাকে জানিয়ে দিয়েছে। এবার বাড়ি যে স্যানিটাইজ হবে, আমার কোভিড টেস্টের রিপোর্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ বাড়ি স্যানিটাইজ করা যাচ্ছে না। তো কোভিড টেস্টের রিপোর্টটাও ঠিক মানে 15-16 দিনের মাথাতেই আমার চলে এলো। মানে আমি মায়ের যে এই সমস্ত প্রবলেম, ওই মোমেন্টে আমি টেস্ট করাতে পারিনি। টেস্ট রিপোর্ট কিন্তু 4-5 দিন টাইম লাগতো আসতে তখন। এখন যেরকম দিনেরটা দিনে পাওয়া যায়, তখন সেটা সম্ভব ছিল না। তো আমার ওই কোভিডের একটা টেস্ট হলো, সেটা ওই 14 কি মায়ের কাজের 2 দিন বাদেই চলে এলো আমার কাছে টেস্ট রিপোর্টটা। তো কোভিড আমার নেগেটিভ হয়ে গেছে। তো নেগেটিভ হয়ে যাওয়াতে আমি কাকুকে জানালাম, কাকু বললো টেস্ট রিপোর্টটা পাঠা। তো আমি টেস্ট রিপোর্টটা পাঠালাম কাকুকে। তখন আমার কাকু বলল ঠিক আছে আমি তাহলে যাচ্ছি, আমি একটা ঘরে নয় থাকবো তোর সাথে, কারণ আমার সাথে তো থাকার ওই মোমেন্টে কেউ নেই, 14 দিন তো একাই থেকেছি। তো কাকু এলো। কাকু আসবার পর থেকে আমার মানে 2-4 দিন মতন আমার কোনো সমস্যা হয়নি। কাকু যখন এলো তারপরের 2-4 দিনও আমার কোনো সমস্যা হয়নি। এইবারে সমস্যা আস্তে আস্তে কিরম শুরু হলো, মানে তখন না আমার মাইন্ড বা মানসিক কন্ডিশন এমনই ছিল, আমি ভালো করে ঘরে পুজো আর্চাও করতে পারতাম না। মানে আমার মনে হতো না যে একটু পুজো করি, রান্না করে খাবার খাই, সেই পরিস্থিতি আমার মধ্যে ছিল না। আমার শ্বশুর বাড়ি থেকে আমার সাথে কন্ট্রাক্ট করা হলো, আমার হাজব্যান্ডের থেকে আমার নাম্বার নেওয়া হলো, কন্ট্রাক্ট করা হলো। আমার শ্বশুর বাড়ির লোক তখনও জানতো না যে আমার হাজব্যান্ডের সাথে আমার কোনো সম্পর্ক আছে। আচ্ছা। মা মারা যাওয়ার পরেও, বাবা মারা যাওয়ার পরেও জানতো না, শুধু হয়তো আমার শাশুড়ি মা জানতেন, কিন্তু বিষয়টা হয়তো কারোর কাছে বলেননি। তো তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কন্ট্রাক্ট করা হলো। কন্ট্রাক্ট করবার পর শ্বশুরবাড়ির লোকজনেরা আমার বাড়িতে আসবে এরকম কথাবার্তা চলছে। আমার কাকুর সাথে একটু কথাবার্তা বলবো, তখনই বিয়ে ঠিক না, মানে এমনি নর্মাল একটা গেট টুগেদার কথাবার্তা বলবো। ঠিক তার 4-5 দিন আগে মানে ওদের আসার 4-5 দিন আগে প্রবলেমগুলো স্টার্ট হয়। প্রবলেম স্টার্ট কীরকম হয়, আমার মা বাবার ঘরটা আমার কাকু বলতো যে রাত্রি হয়ে গেছে তো খুলতে হবে না, থাক দরজাটা তুই বন্ধ করে রেখে দে, লক করে দে, পেটসগুলো আমাদের সাথেই রয়েছে। একটা ছোট কুকুরটা যেটা আমার রয়েছে ও আমার বিছানাতে ঘুমায়, আর বড়টাকে নিচে বিছানা করে দেওয়া হয়, ও বিছানাতেই মেঝেতে ঘুমায়। তো আমি টয়লেটে উঠতাম, টয়লেটে ওঠার সময় না আমি ওই ঘর থেকে টুকটাক জিনিসপত্র সরালে নিলে যেরকম একটা আওয়াজ হয় না,
ঠিক ওরকম আওয়াজ পেতাম। এবার অনেক সময় কি বলো তো, ঘরের মধ্যে হতেই পারে জিনিসপত্র থাকলে, ধরো এদিক ওদিক হাওয়াতেও হতে পারে, বাইরের জানলা খোলা থাকলেও অনেক সময় জিনিসটা জানলা দিয়ে ইঁদুর টিঁদুর ঢুকে গিয়েও হতে পারে। ভাবতাম এটাই। এইবারে অটোমেটিক্যালি আমার শ্বশুরবাড়ির লোকজনেরা যখন এলো, আমার মানে হাজব্যান্ডের যে ছোট কাকু, উনি কিন্তু খুব ভালো এই সমস্ত একটু ফিল টিল করতে পারেন, কারণ উনি যেহেতু দীক্ষা দেন, ওনার মধ্যে হয়তো এই ফিলিংসের বিষয়টা আছে। উনি আমাকে বললো, তোর বাড়িটা না ঠিক নেই, তুই পুজো করবি। আমাকে এটা বলেছিল, তুই পুজো করবি, মানে ঘরে এখন পুজো পাঠ বন্ধ করবি না, দরকার পড়লে একটু ধুনো, একটু সর্ষে, একটু কর্পূর, লবঙ্গ দিয়ে সারা ঘরে ধুনো দিবি। তো আমি পরের দিন থেকে সেটা করবার জন্য সব কিছু অ্যারেঞ্জও করলাম, যে বলেছে শ্বশুরবাড়ি থেকে করব। ঠিক তারপর থেকে আমার সাথে শুরু হলো, ওই ঘরটায় আমরা রাত 10টার পরে ঢুকতে পারতাম না। কোন ঘরটায়? মানে আমার বাবা মার ঘরে। আচ্ছা। মানে এটা কিন্তু হট করে, কোনো কিছু সাইন দিয়ে বা কিছু হয়ে সেরকমও না, মানে হঠাৎ করে। আমার কাকু বলছে কি, ঘরটা কেমন যেন একটা মানে ভৌতিক লাগছে না, ভুতুরে ভুতুরে লাগছে ঘরটা, আর কিছু না। মানে কিছু তোমার সামনে যদি ঘটে, মানে এটা যার সাথে ঘটে সেই হয়তো বোঝে, তোমার সামনে যদি কিছু ঘটে তখন তুমি বুঝতে পারবে যে ঘরের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। আমি ঘরে হয়তো গেলে আমার একটা শারীরিক প্রবলেম হচ্ছে বা অস্বস্তি হচ্ছে, এই জিনিসটা আমার কাকুর দুজনেরই স্টার্ট হলো। আমার দুটো কুকুর ওই ঘরে যেত না, ঠিক রাত্রি 10টা বেজে গেলেই ওই ঘরের দিকে আর যেত না। মানে যেদিন থেকে তোমরা ফিল করা শুরু করেছো যে এই ঘরটায় কোনো একটা প্রবলেম রয়েছে, সেদিন থেকে তোমাদের কুকুরগুলো ওই ঘরে যাওয়া বন্ধ করে দিয়েছে? বন্ধ করেছে শুধু রাতটুকু, আচ্ছা। দিনের বেলা যেত। আর আমি আমার বাবা মায়ের যে ছবি, আমার যে বুক সেলফ ছিল, বুক সেলফের মাথায় রেখে দিতাম সব সময়। মায়ের ছবিটা ওরা যেরকম দিয়েছিল, ওরা বাঁধিয়ে টাদিয়ে দেয়নি, ছবিটা নর্মাল একটা ফ্রেম করে দিয়ে দিয়েছে, ওই রকম অবস্থাতেই রেখে দিয়েছিলাম। আমি যখন ঘরে একাও থাকতাম, ধরো আমার কাকু টিউশন পড়ায়, আমি ঘরে একা, তখন তো আমার বিয়েও হয়নি, আমার মায়ের ছবিটার দিকে তাকালে আমার মনে হতো যেন ছবিটা আমাকে দেখছে, মানে ছবি থেকে জীবন্ত কিছু যেন আমাকে দেখছে, আমার এটা মনে হতো। তখন আমি এইসব হরর পডকাস্ট কী জিনিস বা হরর পডকাস্ট বলে ভুতুরে কোনো গল্প হয় বলে কিছু আমি জানতামও না, আমার মনে হতো মানে ছবিটার দিকে তাকালে। এবার আমি কি করেছি, আমার সাথে যে রেড ভলেন্টিয়ার্সের যে ভাইটা ছিল, ও আমার কাছে সবসময় আসতো, মানে ও অ্যাজ এ ভলেন্টিয়ার্স হিসেবে না, ভাই হিসেবেই আসতো। দিদি কি করছো, দিদি খাবার কি লাগবে বলো। ও একদিন এসছে, ওকে আমি দেখিয়েছি বিকেলবেলা, ওর নাম আমি এখন এখানে বলতে পারছি না, ওকে আমি দেখিয়েছি। দেখিয়ে আমি বলেছি যে তুই একটু ছবিটা দেখ তো, তোর কেমন লাগছে ছবিটা দেখে। ও ছবিটা দেখে না, ওদের পার্টির যত কেউ ছিল সবাইকে জানিয়ে ফেলেছে বিষয়টা। আচ্ছা। যে মানে আমি একটা বাড়ি, মানে যে বাড়িতে ওরা কাজ করছিল, আমাদের বাড়ির হয়ে তো ওরা কাজ করছিল, ওই বাড়িটায় কিন্তু কিছু ব্যাপার আছে। আমি ছবির দিকে তাকিয়ে আমার যেন কিছু মনে হয়েছে পুরো। এবার ওদের পার্টির থেকে লোকজন আমার বাড়িতে চলে এসছে, কি হয়েছে আমরা তাহলে একটু ইনভেস্টিগেশন করব। আমি বলছি দেখো এইসব করো না, এইসব করলে বিষয়টা যদি বাড়ে আমি থাকতে পারবো না। বেসিক্যালি তুমি যাদের কথা বলছো তারা তো এইসব জিনিস অ্যাকসেপ্ট করেন না। না, এইবারে যাই হোক, এবার ওদেরকে যখন আমি রিফিউজ করে দিলাম, যেহেতু ওরা নাস্তিক, ওদেরকে রিফিউজ আমাকে করতেই হবে, কারণ আমি তো ভাই শাস্তিক, আমার তো ভয় লাগতেই পারে। তো যাই হোক, ওরা বেরিয়ে গেল, ওরা চলে গেল। আমাকে আমার ভাইটা বলল যে দেখো একটা কথা বলি, যদি তোমার কোনো অসুবিধা হয় রাত বেরোতে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এবার ওকে যে জানাবো, ও নিজেও ভীতু, ও যে আসতে পারবে আমার ওখান দিয়ে ওটাও সমস্যাজনক, কারণ আমার বাড়ির থেকে আসতে গেলে একটা বিশাল বড় বাঁশবাগান পড়ে, তার মাঝখান দিয়ে রাস্তা। যাই হোক, আমার সাথে যেহেতু আমার কাকু রয়েছে, আমার তখন ওই জন্য ভয়টা লাগলেও আমি ম্যানেজ করতে হতো আমাকে। এইবারে আমি রাত্রিবেলা শুয়ে আছি, এটা ধরে নাও মা মারা যাওয়ার মাসখানেকের মধ্যে ঘুরছে। আচ্ছা। রাত্রে শুয়ে আছি, আমার শোয়ার ধরনটা হচ্ছে আমি বাম পাশ ফিরে ঘুমাই, মানে সবাই শুলে সোজা হয়ে শোয়ে, আমি প্রথমেই বাম পাশ ফিরে ঘুমাই। এটাই একমাত্র কারেক্ট ওয়ে শোয়ার। হ্যাঁ, বাঁদিকে ঘুরে শোয়া। আচ্ছা, এটা জানতাম না, যাই হোক জানা হয়ে গেল। আমি বাম পাশ ফিরে ঘুমাই, আমার হাতটা না এই গলার এইখান দিয়ে এইভাবে থাকে,
মানে আমার হাতটা Okay. এইভাবে রাখা থাকে, আর আমি একটা কোলবালিশের উপর ডান হাতটা এইভাবে রাখি। আমি দেখতে পারছি মানে আমার ঘুমটা সেদিনকে ভালোভাবে আসছিল না, মানে আমি শুয়েছি, ফোন ঘাটছিলাম, আর আমার তখন না খালি মার কথা মনে হতো, চোখ দু সাইড দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো, এরকম হতো। আমার হাজব্যান্ডের সাথেও আমার অলরেডি তখন কথা টথা বলা হয়ে গেছে, রাত্রির 1টা-1:30 হবে। আমি দেখতে পাচ্ছি আমার মা যে শাড়িটা পরে হসপিটালে গেছিল, গ্রিন আর হোয়াইটের মধ্যে একটা প্রিন্টেড শাড়ি পরে আমার মা হসপিটাল গেছিল, ওই শাড়িটা পরা, আমার হাতটা এখানে, আমার এই 2টো আঙুল আমার মা ধরেছে, 2টো আঙুল তারপর ধরে বলছে যে আমি না খুব কষ্টে আছি, আমাকে মুক্তি দে, এই কথাটা বলেছে। সাংঘাতিক। এটা বলার কিছু, সেটাই, এটা বলারও একটা কারণ আছে পেছনে, যেটা আমি এখনো বলিনি। আমার মায়ের মুখাগ্নির কাজ হয়নি, ঠিক আছে? আমি ওই মোমেন্টে মারাত্মক ভয় পাই। আমি আমার কাকুকে, মানে আমার কাকুর আমার পাশে শুয়ে আছে, কাকুর পাশে শুয়ে থাকা মানে আমি একটা তখন অ্যাডাল্ট মেয়ে, আমার পাশে শুয়ে থাকা মানে একটা বালিশ, তার ওপারে আমার কাকু শুয়ে আছে, আমি আমার কাকুকে ওই অবস্থাতেই জড়িয়ে ধরেছি, এমন পরিস্থিতি, মানে ভয়টা আমি এমন লেভেলেই পেয়েছি। নিজের মৃত মা মধ্যরাত্রে তোমার কাছে এসে মুক্তি চাইছে, একদম। কতটা ভয়ানক হতে পারে? তাহলে এইবারে আমি ওই টাইমে, তখন বাজে রাত্রির 2-2:30, মানে 1:30 থেকে 2 এরকম বাজছে আর কি। আমি আমার শ্বশুর বাড়িতে ফোন করি, ওর ছোট কাকুকে ফোন করি, যে ছোট কাকু আমি ভীষণ ভয় পেয়েছি, এরকম আমি মাকে দেখেছি, আর মা আমার সাথে রীতিমতো কথা বলে গেল। তখন ছোট কাকু আমাকে বলে যে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। তো ছোট কাকু আমাকে বলে তুই একটু মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শো, কিছু হবে না, ঠাকুরের গান চালিয়ে রাখ। তাই করলাম, করে আমি মা তারার গান চালিয়েছিলাম ওই টাইমে, আর ভোলানাথের গান চালিয়েছিলাম, যেহেতু আমি খুব ভোলানাথের ভক্ত। চালিয়ে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ঘুমিয়ে যাই। সেই দিনকে সকালবেলা আমার খুব তাড়াতাড়িও ঘুম ভেঙে যায়, কারণ আমি জানি আমার কাকু ভোরের দিকে টিউশন বেরিয়ে যায়। এবার যদি আমি ঘরে একা থাকি, তখন যদি আমার সাথে কিছু ঘটে, ওই ভয়ে আমার ঘুমটা ভেঙে গেছে। পরের দিন আমার শ্বশুর বাড়ি থেকে ঠিক হলো যে একজন তান্ত্রিককে নিয়ে আসা হবে, যিনি আমার হাজবেন্ডের পিসির বাড়িতে পুজো আচ্ছার কাজ করেন, মানে বাড়িতে পুজো আচ্ছার কাজ, বা ওনার কথাতেই ওর পিসির বাড়ি চলেন আর কি, মানে কুলপুরোহিত টাইপের। হ্যাঁ, কুলপুরোহিত টাইপের। তো যাই হোক, ওনাকে নিয়ে আসবার কথা হলো, উনি এলেনও কিন্তু আমার বাড়িতে, এলেন প্রায় দিন 10 বাদে। তখন শ্বশুরবাড়ির সবাই মিলে নিয়ে আসা হলো। উনি তখন এসে আমার মাথায় হাত রাখলেন, বললেন কিছু হবে না, অত চিন্তা করো না, কিছু হবে না, তবে তুমি আর একটা ভয় পেতে চলেছ, সামনে অমাবস্যা সামথিং কিছু একটা ছিল, বলেছিল তুমি আর একটা ভয় পেতে চলেছো, কিন্তু তোমাকে এই ভয় থেকে রিলিফ পেতে গেলে তোমার মায়ের মুখাগ্নির কাজ তোমাকে করতে হবে। সেটা কি করে সম্ভব? মায়ের মুখাগ্নির কাজ সম্ভব এইভাবেই ছিল, ওই কুশপুতুল হয় না, কুশপুতুল বানিয়ে সেটাকে ওই কুশপুতুলের সাইড দিয়ে মানে কতবার ঘুরে মুখে আগুন যেটা দেয় 3বার না কতবার, ওই 3বার ঘুরিয়ে পাটকাঠিটাকে মুখে আগুন দিয়ে কাজ করা যায়। আচ্ছা। যদি মৃতদেহের মুখাগ্নি না হয় তাহলে তার সৎকারের পরে এইভাবে কাজ করা যায়। তো উনি বললেন দেখো, ওনার বাড়ি হচ্ছে দমদম, বলছো আমার এতটা দূর এসে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে কাজ করা পসিবল না, তুমি তোমার ওখানকার লোকাল নিয়ারেস্ট যিনি পুরোহিত মশাই আছেন ওনার সাথে কথা বলো, দরকার পড়লে আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি, কিভাবে কি কাজ করতে হবে আমি বলে দিচ্ছি। তো আমি আমার আমার বাড়ির পুরোহিত ওনার সাথে কথা বলিয়ে দিলাম। উনি কথা বললেন, তখন ওইভাবেই একটা দিন ঠিক হলো। সেই দিনটা এমনই ঠিক হলো, যেদিন আমার মায়ের কাজটা করা হবে মুখাগ্নির, তার 3 দিন আগে থেকে, মানে 3টে রাত্রি আমাকে অশৌচ পালতে হবে। মানে যেরকম মৃত মানুষ মারা গেলে আমরা অশৌচ মানি, সেটা মানতে হবে। যেটা তুমি তখন মানোনি? না, তখন যেটা মানতে পারিনি, সেই অশৌচটা আমি মানা স্টার্ট করলাম।
করে ওই দিনকে আমার মায়ের মুখাগ্নির কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেল। আর তারপরে উনি আমার বাড়িতে, ওই যিনি কুলপুরোহিত আমার বাড়িতে এসছিলেন, আমাকে ওই দুটো লাল চেলি কাপড়ে কিছু বেঁধে দিয়ে গেছিলেন, বলেছিলেন ঘরের ঈশান কোণ তার অপোজিট কোণে দুটো বেঁধে দিতে, মানে একটা ঈশান কোণ একটা তার অপোজিট কোণে। তো সেইভাবে বাঁধা হলো। বলেছিল তার মাঝখানে এই যে কাজটা যেটা করেছে, এই কাজটারও তো একটা ডেট বা সময় দরকার, এই সময়ের মাঝখানে একটা ভয় পাবো আমাকে, এই কথাটা বলেছিল। সেটা আমি পেয়েছি, সেটা আবার দিনের বেলা ভয় পেয়েছি। কি হয়েছিল? মানে খুব যে ভয় পেয়েছি তা বলবো না, ভয় পেয়েছি। আমি বাথরুমে গেছি ওই 10টা সাড়ে 10টা, যেহেতু সারা রাত ঘুমোতে পারতাম না টেনশানে, 10টা সাড়ে 10টার সময় ঘুম থেকে উঠতাম। আমার কাকুকেও সকালবেলা সমস্ত টিউশনিগুলো স্টপ করিয়ে দিয়েছিলাম, বলেছি তুমি আমার কাছে থাকো, আমি ঘরে থাকতে পারবো না নাহলে। তো 10টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে বাথরুমে গেছি। কাকু তখন স্বাভাবিক একটু তো মানুষটারও বাড়ি থেকে বাইরে বেরোতে ইচ্ছে করে, আমাকে বললো তুই তো উঠে পড়েছিস, তাহলে আমি একটু ঘুরে আসি বাইরে থেকে। আমার কাকু বেরিয়েছে, আমিও বাথরুমে ঢুকেছি। বাথরুম থেকে আমি সাউন্ড পাচ্ছি আমার দুটো পেটস ঠিক বাড়িতে কেউ এলে যেরকম হাত পা ছড়ে, ওরকম হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে। আমি বাথরুমের দরজাটা আস্তে করে খুলেছি, খুলে উকি মেরে দেখছি কেউ আসলে দেখবে কুকুররা বেশি করে এটা করে, দুটো হাত দিয়ে সামনের মানুষটাকে ধরতে যায় বা লাফাতে যায়, এই জিনিস হচ্ছে। দুজনাই, একটা কুকুর করছে না কিন্তু, আমার দুটো কুকুরই একই জিনিস করছে। তোমার দুটো কুকুরই সামনের দিকে জাম্প করছে? সামনের দিকে জাম্প করছে, মানে কেউ এলে যে সামনের দিকে জাম্প করে ঠিক ওই জিনিসটাই করছে। আর আমি তখন ক্লিয়ার বুঝতে পারছি কিছু আছে, মানে আমি হয়তো চোখে দেখতে পারছি না, কিন্তু আমার হয়তো ওই হিউম্যান বডি যেটা বলে, হিউম্যান বডি আমাকে বুঝিয়ে দিচ্ছে কিছু আছে সামনে। তখন আমি ঠাকুরের নাম নিলাম, ওনাকে ফোন করলাম যে জেঠু এরকম এরকম সমস্যা আমি ফেস করেছি। বললো তোকে তো বলেছিলাম মা একবার প্রবলেম ফেস করবি, আমি প্রোটেকশানটাও তোকে দিয়ে দেবো, যতক্ষণ না তোর ওই কাজটা হচ্ছে প্রোটেকশানটা আমি দিতে পারছি না। আর যেদিন আমাকে বলেছিল ওই দিনকেই ফেস করেছি সমস্যাটা, ওই দিনকে অমাবস্যা অলরেডি পড়ে গেছে। আচ্ছা, এবার যাই হোক, রাত্রে কিন্তু ওই দিনকে আমার কোনো সমস্যা হয়নি। এবারে আমার যথারীতি যখন এই কুশপুতুল পুড়িয়ে কাজটা যেটা হয়েছিল এটা কমপ্লিট হয়ে যাবার পর আমার কিন্তু আর কোনো সমস্যা বাড়িতে হতো না। আমি তখন বুঝে গেছিলাম আর কিচ্ছু নেই, মানে মায়ের আর কোনো হয়তো যে কষ্ট পাচ্ছিল আমার মা আমাকে মুক্তি দিয়ে, হয়তো আমার মা মুক্তির পথেই যেতে পেরেছে, হয়তো আর কোনো সমস্যা নেই। তো বাৎসরিক আসে, আমার বিয়ের 15 দিন আগে আমার মায়ের বাৎসরিক কাজটা পড়ে যায়। এর মাঝখানে 1 বছর সময় কেটে গেছে? এর মাঝখানে 1 বছর কেটে গেছে। এর মধ্যে আর কিছু হয় না, ওই কাজটা জেঠু জবের থেকে করে দিয়ে গেছে, তবে থেকে কিন্তু আমার সমস্যাটা কিছু ছিল না। তার মধ্যে বিয়ের কেনাকাটা, অর্ধেক টাইম বাড়িতে তো থাকতে পারছিলাম না, কারণ আমার মায়ের যেহেতু কাজটা করেই আমার বিয়ে, আমাকে বিয়ের কেনাকাটা করে রাখতে হচ্ছিল, তাও নিজের ঘরে রাখছিলাম না, যেহেতু আমার একটা অশৌচের ব্যাপার রয়েছে। আমার একটা বান্ধবীর বাড়িতে জিনিসগুলো রাখতাম আমি, সমস্ত বিয়ের জিনিসগুলো। তো এই করে মাঝখানে টাইম পেতাম না, মাঝে গিয়ে শ্বশুরবাড়িতেও থেকে আসতাম আমি। আমাকে বলতো যে ওই ভয়টা পাওয়ার পর থেকে শ্বশুরবাড়ি সবাই বলতো তুই এসে এখানে 10-12 দিন থেকে যাবি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, ওখানে থাকাটা কোনো সমস্যা ছিল না, আমরা থেকে আসতাম, ভয় পেতাম না তখন, মানে বাড়িতে একা থাকলেও ভয় পেতাম না, সমস্যা ছিল না। বিয়ের ঠিক পর বিয়ে হলো আমার, আবার বিয়ে হলো জানুয়ারি মাসে, 24 জানুয়ারি আমার বিয়ে হয়। আমার বাবার 2022 24 জানুয়ারি আমার বিয়ে হয় আমার বাবার মৃত্যুদিনে, কিন্তু যদি ইংলিশ মাসে ধরি আমি, আবার যদি বাংলায় ধরি তাহলে আমার বাবার মৃত্যুদিনটা কিন্তু 2 দিন আগে হচ্ছে। আমার বিয়ে হয় বাংলার 10ই মাঘ, যেহেতু আমরা বাঙালি, বাংলা মাসটা ধরে। এবার আমাকে সম্পূর্ণভাবে আমার শ্বশুরবাড়ির কথাতেই বিয়েটা করতে যেহেতু হয়েছে, ওরা যে ডেটটা ফিক্সড করেছে ওই ডেটেই আমার বিয়ে হয়েছে। আর ওনাদেরকে বলেছিলাম যে দেখো আমার ওই দিনকে জন্মদিন প্লাস আমার বাবার মৃত্যুদিন, ওই দিনকে না করলে হতো না। নিজের জন্মমাসে তো এমনিও বিয়ে করতে নেই। আমার শ্বশুরবাড়ির বক্তব্য হচ্ছে মেয়েদের জন্মমাস আমরা মানি না। হ্যাঁ, হ্যাঁ,
এটার কারণ কি আমি বিশ্বাস করো আমি হয়তো ওদের সাথে আজও এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করিনি। কেন? এখন আমি কিছু বললে বিবাদ হয়ে যাবে। একদম তাই, একদম তাই। আর যখন এটা ওপেন হবে তখনও আমার সাথে, কারণ ওটা ভেবেই আমি আর কিছু বললাম। একদম। এবার যাই হোক, অষ্টমঙ্গলার ঠিক 2 দিন আগে আমি আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছি, রাত্রি 3টে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে আর আমার হাজব্যান্ডকে আমার মা আশীর্বাদ করতে আসছে, আমাকে আর আমার হাজব্যান্ডকে। ঠিক আছে, আমার মা শুধু এটাই বলছে আমি আশীর্বাদ করতে এলাম, এইটুকু বলছে। আচ্ছা, এখানেও আমি আর একটা ব্রেক দেব। আমার বিষয়টা এখানে একটা ছোট্ট পয়েন্ট আমি অ্যাড করতে ভুলে গেছি। আমার বিয়ের 7 দিন আগে একটা ঘটনা ঘটেছিল। ওকে, ঠিক আছে, আমার বাড়ির থেকে ঠিক 4টে বাড়ি আগে একটা বাড়ি পড়ে। আমি তোমাকে প্রথমেই ঘটনা যখন আলাদা করে বলেছিলাম বা লিখে পাঠিয়েছিলাম, বলেছিলাম পুরো পাড়াটাই হন্টেড। আমার বাড়ি থেকে ঠিক 4টে বাড়ি আগে একটা বাড়ি আছে, যিনি ভদ্রমহিলা, খুবই গরিব, ফুলের বিজনেস করেন। তো ওনার কাছ থেকে আমি আমার বিয়ের ফুলটাও অর্ডার দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, এবার বিয়ের ফুলটা যখন আমি অর্ডার দিই, আমি ধরো তুমি কিছু একটা বিজনেস করো, তোমার আগে কাছে যখন আমি টাকাটা দিতে যাব আমার জিনিসটা ডেলিভারির আগেই, তখন তো তুমি আমাকে রিফিউজ করবে না। বিয়ের ঠিক 2 দিন আগে আমি ওনার কাছে এরকম যাই, তখন বাজে রাত্রি 9:30 পৌনে 10টা। আমি ওখান দিয়ে ফিরছিলাম, আমার হঠাৎ করে মাথায় এলো যাই ওনাকে গিয়ে টাকাটা আমি দিয়ে আসি, গরিব মানুষ, তাহলে উনিও ফুলটা তাড়াতাড়ি কিনতে পারবেন। এবার যখন আমি ওখানে যাই, উনি তখন ঘুমিয়ে পড়েছে অলরেডি। এবার আমি ওনাকে, ওদের তো আর বেড়ার বাড়ি বলতে ওখানে দরজা ঠুকে আওয়াজ করারও কিছু নেই, আমি ওনার নাম ধরেই ডেকেছি, আন্টি বেরিয়ে এসো। তো ওই আন্টি আমার কথাতে বেরিয়ে আসে বাড়ির থেকে। এবার ওদের যে বেড়ার দরজাটা ছিল, মানে ওদের পুরো ঘরটা সানবাইকা দেওয়া হয় না, রেলের দেখবে চেকার প্লেটের সানবাইকা থাকে, ওই সানবাইকা দেওয়া ছিল, আর দরজাটাও কিন্তু ওদের ওই সানবাইকা দেওয়া। এবার আমি হচ্ছে ওদের যদি উঠোনে দাঁড়াই, ওদের দরজাটা কিন্তু আমার ঠিক এই জায়গাটায়, মানে নাক বরাবর। এবার উনি যখন বেরিয়ে আসছে, আমি কিন্তু ওনাকে দেখতে পাইনি, উনি বেরিয়ে এসছে, গলাটা ওনারই, আমি কিন্তু ওনাকে দেখতে পাইনি যে উনি বেরিয়ে আসছে হেঁটে। আমি যখন ওর দরজার সামনে গিয়ে দাঁড়াই, তখন ওর মায়ের শুধু, মানে ওর মাকেই আমি ডেকেছিলাম, যাকে আমি ডেকেছি উনি আমার সম্পর্কে আন্টি বলি, কোনো সময় দিদি বলি, এরকমই বলি। তো যাই হোক, 4 থেকে দেখা যাচ্ছে, মানে এইখান থেকে এইটুকুটা দেখা যাচ্ছে, মানে আমি চোখটাও দেখতে পাচ্ছি। এবার উনি যখন বেরিয়ে আসে, মানে বলছি আমি হেঁটে আসাটা দেখতে পাইনি, আমার সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার ফুলের টাকাটাকে তুমি নেবে এখন? আমার কাছে টাকা রয়েছে, তুমি নিয়ে নাও। তখন আমাকে বললো, না এখন তোমায় দিতে হবে না, তুমি রেখে দাও, আমি পরে নিয়ে নেবো। আচ্ছা, আমি না কথাটার মধ্যে কোনো রিদিম পাইনি, মানে ওনার কথাটার সাথে, ওনার ন্যাচারাল কথার সাথে মিল নেই কোনো, অথচ গলাটা কিন্তু ওনারই। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। তখন বলছে হ্যাঁ যাও। আমি ওইখানে দাঁড়িয়ে দেখছি ওদের যে উঠোনটা, ওদের উঠোনের একটা গাছে লাইট লাগানো থাকে, ওই যে 25 পাওয়ারের যে বাল্বগুলো হয় না, ওই বাল্ব কিন্তু ওদের বাড়িতে সারাক্ষণই বন্ধ হয় জলে, এটা কন্টিনিউ হয়। আমি কিন্তু তাই ভেবেছি যে মনে হয় কোনো ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, তখনও আমি তাই ভেবেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার আমি তখন মনে মনে ভাবছি কি, যে আমার ঠিক এতটা পোর্শন দেখে মনে হচ্ছে ওনার ছোট মেয়ে, উনি নয় ওটা। আর ঘটনাচক্রে ওনার ছোট মেয়ে ঠিক তার 1.5 বছর আগে সুইসাইড করে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাকে দেখেছো সেটা উনি নয়? না, এইটুকু অবধি দেখে বোঝা যাচ্ছে, 4 থেকে চোখ অবধি দেখে বোঝা যাচ্ছে ওটা উনি নয়, ওনার ছোট মেয়ের সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি। কারণ উনি যদি হতো, আমি ড্যাম শিওর উনি আমাকে তুই করেই কথা বলে। ওকে, ওনার ছোট মেয়েই আমাকে ভীষণ রেসপেক্ট করতো, তুমি করেই কথা বলতো আমাকে, দিদি আর তুমি এইটুকু বলতো। আর ওনার ছোট মেয়ে হোক আর বড় মেয়ে,
ওরা আমাদের বাড়িটাকে খুব ভালোবাসতো, মানে আমাদের বাড়িতে আসা, আমার মাকে ঠাকুমা বলে ডাকতো, ওরা ঠাম্মা ঠাম্মা বলে ডাকতো, আমাকে দিদি দিদি চুল বেঁধে দাও, দিদি খাইয়ে কি আমি আজকে ম্যাগি করেছি, তুমি আমার বাড়িতে খেতে আসো, দিদি তুমি কি রান্না করেছো, আমি যাব, এই চলতো। আর ওনার ছোট মেয়েটা যখন মারা যায় তখন আমার মা জীবিত, মানে 1.5-2 বছর আগে ওনার ছোট মেয়ে মারা যায়। আমি তখন কথা বলতে বলতে ভাবছি আমার যেন মনে হচ্ছে আমি মানে ওনার মেয়ের সাথে, ছোট মেয়ের সাথে কথা বলছি। আমি তখন বললাম যে এখানে আর দাঁড়ানো যাবে না। আমি তখন তো মানে বিয়ের 5 দিন বাকি মোটামুটি, যে এখানে আর দাঁড়ানো যাবে না, আমি পালাই। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি ফোনটা ধরো। মাঝখান থেকে ও আমাকে বলছে না আমি এখন ফোন ধরতে পারবো না, আমি খেতে বসেছি। আমি যে তোমাকে ফোন ধরতেই হবে, তুমি কথা না বললেও ধরে থাকো। আর আমি সেদিনকে যে বেরিয়েছিলাম আমি আমার কাকুকে বলেছিলাম আমাকে একটু বাড়িতে তুমি নিয়ে এসো, কারণ বিয়ের তো বেশি দিন বাকি নেই, আমার বাড়ির এরিয়াটা তো ভালো না। উনি আমাকে বলেছে না আমি তো অলরেডি বাড়ি ঢুকে গেছি, আমি তোকে আনবো কী করে এখন। আমি এবার একা এসছি, হেঁটে এসছি, কারণ আমি সাইকেল স্কুটি কোনোটাই পারি না, আমি হেঁটে এসছি বাড়ি। যখন ওনার বাড়ি থেকে যখন আমি এই সিচুয়েশনের পর দৌড়ে বেরিয়েছি, আমার মানে ঠিক টার্ন নিলেই আমার বাড়ি, আমি দেখছি আমার কাকু পাইচারি করছে ওই ঠান্ডার মধ্যে। তখন ডিসেম্বর মাসের রাত, মানে প্রচুর ঠান্ডা, ডিসেম্বর না সরি জানুয়ারি, বলছি তো বিয়ের 4-5 দিন বাকি, প্রচুর ঠান্ডা। তখন আমি কাকুকে বলছি তুমি বাইরে কেন, বলছে আমার যেন কেন মনে হলো তোর কিছু একটা অসুবিধা হলে। আমি বলছি এটা আবার কিরম কথা হলো, বলছে যে আমি তখন কাকুকে বললাম আমি কিন্তু একটা মারাত্মক জিনিস দেখেছি এখন। কাকুকে এসে সব কথাগুলো বললাম, কাকু বললো ঠিক আছে তুই কালকে সকালে একবার যাবি, গিয়ে ফুলের মালাটা নিয়ে আসবি। ওদের বাড়িটা ভালো না যে সবাই, সারা পাড়া সবাই জানে, কিন্তু আমি জানলেও অতটা মানে বিশ্বাস করতাম না। ঠিক আছে ভালো না তো সবাই বলে, একজন মারা গেলে তার অ্যাবসেস বোঝা যাবে না, যে আমার বাড়িতে সে সবসময় আসতো বা পাশে থাকে, সেটা তো সবসময় বোঝা যেতেই পারে, বাচ্চা মেয়ে। তো যাই হোক, আমি তখন পরের দিন সকাল হলো, আমি গেলাম টাকাটা নিয়ে, ওই মানে যে টাকাটা ফুলের জন্য 1000-1200 টাকার আমি নিয়ে গেলাম। তখন ওই বাচ্চা মেয়েটা যেটা ওর দিদিটাও ঘরে ছিল, মানে ওর যে বোন, ওর যে দিদিটা কিন্তু জীবিত তখনও। এবার দিদিটা তখনও জীবিত কেন বলছি আমি পরে আসছি। 2জন বোন, যে মারা গেছে তার দিদি জীবিত আছে, তার দিদি তখনও জীবিত কেন বলছি সেটা আমি পরে আসতে পেরেছি। এবার যাই হোক, আমি ওর মাকে বললাম কালকে তো তোমার কাছে আসলাম, তুমি তো টাকাটা নিতে চাইলে না, তুমি বললে পরে নিয়ে নেবো। বলছে আমার কাছে কালকে রাতে আমি বাড়িতে ছিলাম কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম, আমি তো জানি না। ওর দিদি বলছে আমি তো জেগেছিলাম, তোমাকে তো দেখিনি। আমি বলছি তুমি ঘুমাচ্ছিলে, তুই জেগেছিলি, আমি এসছিলাম, ডাকলাম, কে বেরোলো আমার সামনে? বলছে তুমি ভুলভাল কথা বলছো, তুমি আসোইনি কালকে, আমি কালকে 12টা অবধি। ওর দিদি বলছে, মানে ওর মায়ের বড় মেয়ে বলছে ও নাকি 12টা অবধি জেগেছিল, আমাকে দেখতে পায়নি। আর ওর মা আমাকে বলছে আমি তো ঘুমোচ্ছিলাম, আমি জানি না। তখন আমি ব্যাপারটা রিলেট করতে পারলাম যে আমার সাথে যেটা ঘটেছে তাহলে সেটা আনন্যাচারালি কিছু ঘটেছে। এইবারে আসছি আর একটা ঘটনা, ঠিক তার 2 দিন বাদেই হবে আই থিঙ্ক। ওটা আমার সাথে যদি সোমবার ঘটে, মঙ্গলবার হয়তো না, একদিন বাদেই হবে, 2 দিন না, 1 দিন বাদে ঘটেছে, মঙ্গলবার অথবা বুধবার। আমার হাজব্যান্ডের বাড়িতে আমার কিছু বাড়ি থেকে ফার্নিচার যাবে। এবার ওই যে বাড়িটায় সমস্যা, মানে যার ছোট মেয়ে মারা গেছে তার ঠিক 2টো বাড়ি ছাড়িয়ে আর যে ওই খাটফাটগুলো পালিশ করে, কার্পেন্টারের কাজ করে, ওনাদের বাড়ি। আমি যেহেতু বাড়ির কাছেই রয়েছে, কার্পেন্টার থাকতে কেন আমি দূরে দিতে যাও, আমি ওনার কাছেই দিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম আমার খাট 2টো একটু পালিশ করে দিতে হবে, আলমারিটা একটুখানি ঠিকঠাক রং ফং করে দাও। আমি এইটাই, কারণ আমার তো বাবা চলে গেছে, মা চলে গেছে, আমার আলাদা করে নতুন জিনিস বানিয়ে দেওয়ার মতন পরিস্থিতি নেই। আমার যেটা রয়েছে সেটাই আমি আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো আমার জিনিস হিসেবে। তো ওরা কি করতো, যখন ওই আমার খাটটা রং টং করতো, ওদের বাড়িতে তো বেশিরভাগ টাইমই যে বাচ্চা মেয়েটা মারা যাওয়ার পর থেকে কেউ থাকতোই না, হয়তো রাতের দিকে ব্যবসার কাজ হয়ে গেলে ওরা এসে ঘুমোতো।
খেতো টেতো ঘুমোতো, সারাদিন বাড়িটা ফাঁকা। এরা কি করতো, যত ওই মানে যারই বাড়ির জিনিসের কাজ করছে ওই সমস্ত কিছু পালিশ টালিশ করলে অনেক সময় রোদে শুকোতে দেয় না, ওইরকম ওদের বাড়ির উঠোনটার মধ্যে শুকোতে টুকোতে দিত। আমি বারণ করেছিলাম, বলছিলাম আমার তো বিয়ের জিনিস এসব দিও না। না কিছু হবে না, আমি তো এখানে ঘরে কাজ করি, আমার কারখানায় কাজ করি, কেন কিছু হবে। এবার যেদিন ডেলিভারি দিল সেদিনকে আমার হাজব্যান্ড ওই ঘরেই একা শুয়েছে, মানে ওই আসবাবপত্র সেটিং কিছু হয়নি, আশেপাশে রাখা, ও মেঝেতে একটা বিছানা করে ঘুমিয়েছে। ও দেখছে, মানে ও আমার সাথে কিন্তু কথা বলছিল তার আগে, তখন বাজে 12:30, ফোনে কথা বলছি। এইবারে ও আমাকে বলছে রাখো, ঘুম পাচ্ছে, ঘুমাবো। আমিও বললাম ঠিক আছে, আমারও ঘুম পাচ্ছে, ঘুমাই। ঠিক 12:45 কি 50 আমার হাজব্যান্ডের আমার কাছে ফোন আসছে। আচ্ছা কী হয়েছে, এত রাতে ফোন করছো? ও আমাকে ঘুরিয়ে ফোন করা মানে আমি বুঝতে পারি ও ভয় পেয়েছে, ও একটু ভুতুরের ভয়ের প্রবলেম আছে, ওর স্বপ্ন টপ্নেরও প্রবলেম আছে। আমি তখন বলছি ভয় পেয়েছো? আমার হাজব্যান্ডের বিকট চিৎকার করে উঠেছে ফোনের মাঝখানে, মানে সারা বাড়ির লোক উঠে এসছে ওর চিৎকারে। কি হয়েছে না, ওর মনে হচ্ছে ও যে মশারিটা টাঙিয়ে ঘুমাচ্ছিল ওই মশারির আশেপাশে কোনো একটা কালো কিছু অবয়ব ঘুরছে। মানে আমাদের ঘরটা এতই পজিটিভ, আমার শ্বশুরবাড়ি, ওখানে কিছু থাকাটা স্টে করে যাওয়াটা সম্ভব না। মনে হচ্ছে যেন কিছু একটা, মানে আশপাশে কিছু একটা রয়েছে বা ঘুরছে। জিনিসগুলো আসার পরেই কিন্তু ব্যাপারটা ঘটেছে, তার আগে কিন্তু আলমারির আসার পর একদম জিনিসটা হচ্ছে। ও কি করেছে, ভয়ের ছিটকানিটা খুলেছে, ও মনে হলো যেন ওর পেছন থেকে কিছু একটা বেরিয়ে চলে গেছে। ও যখন ছিটকিনিটা খুলেছে, ওর মা যখন ওর সামনে আসে, ও ধদ্দত করে ঘামছে, মানে ওই শীতের রাতে এরকম পরিস্থিতি। তো যাই হোক, ও তখন বিষয়টাকে আমাকে বললো, আমি ওকে বললাম টেনশন করো না, হয় বিয়ের আগে তো অনেকেই বলে ভয়টায় পায়, হতে পারে আমাদের সাথেও তাই হচ্ছে। তো আমাদের সাথে তাই হলো। হওয়ার পরে আমি বললাম যে বিয়ের পরে এবার অষ্টমঙ্গলার ঠিক 2 দিন আগে, একটু আগে আমি বলেছি, ওই জায়গাটায় কী হয়েছে, মানে অষ্টমঙ্গলার 2 দিন আগে আমি আরও ঘুমোচ্ছি 3টে 3:30 রাত্রির। আমি স্বপ্নে দেখছি আমার মা এসছে আমাদেরকে আশীর্বাদ করতে। স্বপ্নে দেখছো? হ্যাঁ, স্বপ্নেই দেখেছি আমি। মানে আমার ঘুমটা তো ভেঙেছেই, আমার সাথে আমার হাজব্যান্ডের ঘুমটাও ভেঙেছে। ইভেন আমরা দুজনেই খুব, মানে বিচ্ছিরিভাবে আমাদের ঘাম হচ্ছে। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম যে এরকমভাবে ঘুম ভেঙে গেল, আমি নয় স্বপ্ন দেখেছি, তুমি কিছু দেখেছো? বলছে না, আমার কেমন একটা হচ্ছিল, মানে ওর কিছু একটা ফিল হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু ফিল করতে পারে, আশেপাশে কিছু হলে ফিল করতে পারে, এটা ওর মানে ছোটোবেলা থেকেই হয়তো ওর মধ্যে আছে, জানি না। ও এর আগেও অনেক কিছু হলেও ও ফিল করতে পারে, মানে কোনো জায়গা যদি ভুতুরে জায়গা হয় ও ডাইরেক্ট বলবে আমি যাবো না, ওই জায়গা ভালো না, ও ফিল করতে পারে। তো যাই হোক, হয়তো ওর সাথেও এরকম কিছু এর আগে তো কিছু ঘটেনি শুনেছি, এখন তো অনেক কিছুই ঘটছে। তো যাই হোক, এবার আমার হাজব্যান্ড আর আমি একটুখানি বাথরুম টাথরুম গিয়ে টয়লেট করে আসি, মুখে চোখে জল দিয়ে আসি, পরের দিন সকালবেলা সবাইকে জানাই। তখন আমার শ্বশুরমশাই বললো যে কোনো ব্যাপার না, মা তো হতেই পারে, আশীর্বাদ করতে আসতেই পারে, তাতে কি সমস্যা আছে। আচ্ছা, বললাম ঠিক আছে চলো। তারপরে কি হচ্ছে, আমাদের না, আমরা দুজনাই, আমিও জব করি, আমার হাজব্যান্ডও জব করে, ওর টাকা কিছুতেই ধরে রাখতে পারি। আমরা কিন্তু রোজগার করি, আমাদের কাছে রোজগার করি, একটা ভালো অঙ্কের স্যালারিও হয়তো আসে, কিন্তু আমরা টাকা জমাতে পারি না, উল্টো ধার হয়ে যাচ্ছে, পেটস অসুস্থ হয়ে যাচ্ছে। আমি কিন্তু ওইখানে ওই বাড়িতে। তখন ও আমাকে বললো যে দেখো আমাদের তো গোপালের বাড়ি, আমাদের বাড়িতে গোপাল আছে, মন্দির আছে, আমার মনে হয় এই পেটস আমাদের বাড়িতে রাখা ঠিক হচ্ছে না, চলো আমরা তোমাদের বাড়িতে আপাতত তুমি আমি শিফট করে যাই। তোমার বাপের বাড়িতে? বাপের বাড়িতে। ওকে। পেটসকে তো আমি কাউকে দিয়ে দিতে পারবো না, কারণ ওদেরকে, ওরা মায়ার জিনিস, আমি কাকে দেবো? একটা কথা আমার জিজ্ঞেস করার আছে, গোপালের বাড়ি বা গোপাল পুজো হয়, এর সাথে পেটস না রাখতে পারার কি সম্পর্ক? আমি এটা জানি না, মানে আমার ছোট পেটসটা যেটা রয়েছে, ছোট ডগিটা, ওর একটা খুব বাজে স্বভাব আছে, ও যেখানে সেখানে গিয়ে টয়লেট করে দেয়।
মন্দির বাড়িতে কোনো বাচ্চা থাকলেই করতেই পারে। হতেই পারে, মন্দিরের মধ্যে গিয়ে টয়লেট করেছে। আর ওরাও তো এইগুলো- ভগবানেরই সৃষ্টি। একদমই তাই। তো এই আমরা যদি আমাদের বাবা মায়েদের কোলে টয়লেট করে দিই ছোটোবেলায়, ডেফিনেটলি আমাদের বাবা মায়েরা আমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে না। না, সেক্ষেত্রে পেটসদের ক্ষেত্রে এই জিনিসটা কেন হয়? জানি না, আমাকে প্রচুর এরকম অনেক কিন্তু মানে কথাও শুনতে হয়েছে। এখন বলতে গেলে অনেক কিছু বেরিয়ে যাবে। আমার কিন্তু অনেক কথা, হ্যাঁ কৃষ্ণের বাড়িতে কুকুর চলে না, কেন চলে না কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোটা সৃষ্টির জীবজন্তুকে একসাথে এসে নাচ করাতো। বলে অ্যাকচুয়ালি আমার হয়তো কথাটা বলা উচিত নয়, বাট যারা শো অফ করার জন্য পুজো অর্চা করে তারা এই ধরনের কথাগুলো বলে। যারা সত্যিকারের মন থেকে ভক্তি ভরে ভগবানকে ডাকে তারা কোনোদিনও অবলা প্রাণীদেরকে বাড়ি থেকে বার করে দিতে পারে না। তুমি তো হয়তো এসে দেখলে আমার বাড়িতে কতগুলো ঘোরাঘুরি করছে, ঠিক আছে? তো স্বামী বিবেকানন্দ একটা কথাই বলে গেছেন যে জীব সেবাই হচ্ছে শিব সেবা, ঠিক আছে? তুমি জীবকে বাড়ি থেকে বার করে দিয়ে কখনো শিব ঠাকুরকে মন্দিরে বসিয়ে পুজো করলেও সে তোমার পুজো কখনো গ্রহণ করবে না। নেয় না 100 বার। আমি কিন্তু আমাকে বলতো যে মানে আমার শ্বশুরবাড়িতে কথিত আছে যে ঠাকুরের প্রসাদ ওদেরকে দেবে না। বিশ্বাস করো, আমি আমার বাড়িতে এখন যে আমার পেট আমার কাছে রয়েছে, আমি শিবের মাথায় জল ঢাললে ওই চরণামৃত্যুটা ওদেরকে খাওয়াই। আমার ঘরে ঠাকুরের প্রসাদ সবার প্রথম আমার বিড়াল খায়, আমার কুকুর খায়, তারপর আমি খাই। যাই হোক, তুমি তখন একটা কথা বললে না, ওদের বাড়িতে নাকি বিড়ালটা খুব শুভ, ওরা কিন্তু বিড়াল পুষতো। কথা যখন উঠছে আমি এটাই তোমায় তখন জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে তোমার শ্বশুর বাড়িতে কি তাহলে মেয়েদের জন্মদিন পালন হয় না, যদি ওরা জন্মদিনের মাসটাকেই না মানে? না মনে হয়, ওদের বাড়িতে কোনো মেয়ে নেই। ওকে, যাই হোক, কন্ট্রোভার্সিয়াল পার্ট, আমি ঘটনায় ফিরে হ্যাঁ, আসবো। ওদের বাড়িতে কোনো মেয়ে নেই। ইভেন আমার জন্মদিনও কারোর মনেই থাকে না। আমার হয়তো হাজব্যান্ডের মনে থাকে, আর অন্য কারোর মনে থাকে না। যাই হোক, বিষয়টা আলাদা। তো যাই হোক, এবারে যখন আমি পেটসের নিয়ে এখানে শিফট করলাম, সেটা হচ্ছে 2023। আমি কিন্তু 1 বছরও পুরো থাকতে পারলাম না। তুমি তোমার বাপের বাড়িতে ফিরে এলে? 2023-এর জানুয়ারিতে আমি অলরেডি বাপের বাড়িতে থাকা শুরু করে দিয়েছি। ডিসেম্বরে সেখানেই আছো? একদম, ওকে, এখনও এখানেই আছি। ডিসেম্বরেই আমি চলে এসেছি। আমাদের তখন ধারণা হলো যে এত কিছু বলে আমার পেটসটা এখানে রয়েছে, হয়তো সত্যি আমরা পাপ টাপ কুড়াচ্ছি, ভাই নিয়ে চলে যাই, তাতে যদি আমাদের পাপ কিছুটা লাঘব হয়। কারণ হতেই পারে পেটসের জন্য হয়তো তোমাদের বাড়ির কালচারটা নষ্ট হচ্ছে, বা তোমাদের বাড়িতে এরকমও বলে যে বাড়িতে শনি ঢুকে গেছে, এমন কথা আমাকে শুনতে হয়েছে। তো যার জন্য আমি নিয়ে চলে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড নিয়ে এই বাড়ি চলে এলাম। আমার বড় পেটসটা যেটা, ওকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে যে বাঁচিয়ে ফিরিয়ে আনতে পেরেছি, বা আমার বাপের বাড়িতে এনেও যে বাঁচাতে পেরেছি, এই অনেক। ওর ওই বিড়ালের গায়ের যে পোকা হয় না, ওই ছোট্ট ছোট কালো ম্যাকটা নয়, কালো কালো এক ধরনের ছোট পোকা হয়, ওই পোকাগুলো ভয়ানক হয় কুকুরের জন্য। ওর গায়ে ওটা ধরে নেয় কোনোভাবে। আমার শ্বশুরবাড়িতে অনেক বিড়ালও ছিল, ওদের থেকে ওই পোকাটা আসে। অ্যাকচুয়ালি যেখানে বিড়াল থাকে সেই বাড়িতে কুকুর রাখা উচিত না। ওকে, আমি যতদূর ডাক্তারের কাছ থেকে পরামর্শ শুনেছি, যে বাড়িতে বিড়াল থাকে, বিড়ালের গায়ের যে পোকাটা সেটা কুকুর সহ্য করতে পারে না। মানে ওই পোকাটা যদি একবার ধরে নেয় তাহলে কুকুরকে অ্যানিমিক করে দেয়, যেটা বিড়ালের হয়তো বিড়ালেরও হতে পারে, হয়তো আমরা অনেকেই বুঝি না। তো যাই হোক, আমার কুকুরটা ওরকম অ্যানিমিক হয়ে যায়। আমার কুকুরটাকে বাঁচানোর মতন পরিস্থিতি ছিল না। একজন খুব ভালো ডক্টর, আমি ব্যারাকপুরে ভেটেরিনারি ডক্টর, উনি আমার কুকুরটাকে বাঁচিয়েছে তখন। তো যাই হোক, এই বাড়িতে আসার পর কুকুরের কিন্তু তখন আর অত সমস্যা কিছু ছিল না, ওষুধ টষুধ খাইয়ে ম্যানেজেবল হয়ে গেছিলো বিষয়টা। এইবারে আমাদের ওই অর্থনৈতিক কষ্ট গ্রাস করছিল। মানে এমন পরিস্থিতি, 20 টাকার চাল কিনে খেতে হয়েছে আমাকে, ওই রেশনের চাল। এরকম পরিস্থিতি গেছে আমার কাকু আমাদের সাথে থাকে, কিন্তু আমার কাকু যে পুরো সংসারের জন্য আমাদেরকে হেল্প করে তা নয়। মানে আমার কাকু আমাদের সাথে থাকে ঠিকই, হয়তো মিলেমিশে হেল্প করতে পারে, সেটাও হয় না। আমাদের দুজনের উপর দিয়ে চলতে। তারপরে আমার ওই বাড়িরও একটা সংসার আছে, সেখানেও তো আমাকে আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, তাদেরকে কিছু অন্তত দিতে হয়। তো যাই হোক, এই করে টোরে আমি বলছি তাহলে হয়তো রোজগার বাড়াতে হবে, আমাদের রোজগার বাড়াতে হবে। এবার বলছে একটা বাড়িতে যদি অন্তত আজকের যুগে দাঁড়িয়ে তোমার মোটামুটি 25,000 থেকে 30,000 টাকা আসে, তাহলে কি মধ্যবিত্ত সংসার চলে না? ও আমাকে বলছে, আমার হাজব্যান্ড। হ্যাঁ চলে। বলছে আমাদের টাকা থাকছে না, দেখো টাকা আসে, টাকা বেরিয়ে যায়।
টাকা বেরিয়ে যায় কি, আজ আমার শরীর খারাপ হয়ে গেল, নয়তো কোনো জায়গায় কোনো কিছু ধার করেছিলাম, ওই টাকাটা আমাকে দিতে হলো, আর না হলে আমার কুকুরের শরীর খারাপ হলো, তার জন্য আমাকে ধারই করে ফেলতে হলো। কারণ কুকুর বা বিড়ালের শরীর খারাপ হলে এটুকু তুমি জানো, মিনিমাম 2-2.5 টাকার নিচে একটা ডাক্তারও পাওয়া যায় না, ওষুধও পাওয়া যায় না। এই চলে আমার সাথে। তখন আমি তোমার পডকাস্ট তো দেখি, তখন দেখা অলরেডি স্টার্ট করেছি, মানে 2023 থেকে আমি দেখাটা স্টার্ট করেছি। 23 ঠিক না, 23-এর আমার প্রথম পডকাস্ট আসে 2024। হ্যাঁ 23 ঠিক না, 23 বলবো না, ওই 23-এর পরেই। 23 সালে তো আমি প্রবলেমগুলো ফেস করছি। 24 থেকেই আমি যতদূর তোমাকে আমি প্রথম ওই ইউটিএস সামথিং কোনো একটা চ্যানেলে দেখেছি, যেটা ওই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আচ্ছা হতে পারে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ঘটনাটা থেকে আমি কি তোমাকে চিনি, মানে তোমার চ্যানেল আছে জানি না, আমি তখন তোমাকে চিনি। এবার তারপরে আমার হাজব্যান্ড খুঁজে বার করলো তোমার গল্পওয়ালা চ্যানেল, আমি প্রতিনিয়ত তোমার পডকাস্ট দেখতাম। আমার ভালো লাগতো, একটা নেশার মতন হয়ে গেছে, আমি পডকাস্ট দেখবো তারপর ঘুমাবো, এরকম একটা বিষয় ছিল। ছুটির দিন তো আরোই ওরকম করতাম। তো আমি তোমার পডকাস্টে অনেকেই আসেন যারা কেস স্টাডি নিয়ে আলোচনা করেন, তাদের কি কি কেস তারা হ্যান্ডেল করেছেন বা কি কি কেস স্টাডি তারা করেছেন। তো আমি ওই দেবাদীপ স্যার, ওনাকে তোমার পডকাস্টে দেখি, কিন্তু ওনার সাথে দেখার পরেই আমি কন্ট্যাক্ট করিনি। আর তোমার পডকাস্টে তখন আমি ওনার হয়তো নাম্বারও পাইনি সেভাবে। তো যাই হোক, আমি তো বলছি ওয়ার্ক ফ্রম হোম জব করি, আমি বাড়িতে বসে কাজ করছিলাম। একদিন করতে করতে আমার মনে হলো দেখি এই মাসে স্যালারি পেলে কোনো একজনকে দেখাতে হবে, মানে তখন প্যারানর্মাল কিছু ভাবিনি, অত কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কাউকে বিষয়টা নিয়ে দেখা, নিজের ইনকাম সোর্সটাকে বাড়ানোর জন্য, আরো প্রোগ্রেসের জন্য, বা পয়সা কেন ধরে রাখতে একদম। আমি তখন দেবাদীপ মিত্র স্যারকে SMS করি, মেসেঞ্জার থেকে, মানে আমার ফেসবুক থেকে একটা আগের দিন রিকোয়েস্ট পাঠিয়েছে, 2-3 দিন বাদে অ্যাকসেপ্ট করেছে, আমি মেসেজ করেছি ওনাকে। তো ওনার কাছ থেকে রিপ্লাই আসে, আমি জিজ্ঞেস করলাম আপনার ফিস কত, উনি বললেন ওনার ফিসটা। আমি বললাম ঠিক আছে, আমি এই মুহূর্তে তো যেতে পারছি না, আমি একদিন আপনার বাড়িতে যাব। কিচ্ছু হয় না, তখন আমরা কিছু বুঝিনি। আমার হাজব্যান্ডকে বললাম যে স্যারের সাথে আমার কথা হয়েছে, একদিন একটা ফিক্সড করো, তোমার স্যালারিটা হলে চলো যাই ঘুরে আসি। এবার ও বলল ঠিক আছে, তাহলে দেখি আসছে 10 তারিখ, কারণ 10 তারিখের পরেই ওর স্যালারি হয়। 10 তারিখের পরে কি হলো, ফিক্সড হলো একটা ডেট আমাদের দুজনের মধ্যে, যাওয়া কিন্তু হলো না। ওকে, বাধা পড়ে গেছে। তারপরেও ফিক্সড হলো ডেট, কি হলো, ব্যাংকের থেকে টাকা কেটে নিল। কেন কাটলো আমি নিজেও জানি না। মানে ও আমাকে ওর অ্যাকাউন্টটা, তখন ওর একটা ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, আমাকে বলছে কি যে এই অ্যাকাউন্টে তুমি একটা কাজ করো, 1000 টাকা পাঠিয়ে রাখো। আমি টাকাটা পাঠিয়ে রেখেছি। এবারে আমি বলছি যে তাহলে কি তো মানে এক্সট্রা যে কিছু ক্যাশ আমার দরকার ছিল, আমি ওখান থেকে তুলবো বলেছিলাম, ও জিমে গেছিলো, আমি একটু ক্যাশ তুলি, তুমি তো জিম থেকে ফেরত আসবে, তখন তুমি বাজারটা করে নেবো। 500 টাকা তুলেছি, 200 টাকা গায়েব, মানে 1000 টাকা ছিল, 500 টাকা তুলেছি, আর 200 টাকা গায়েব, বাকি টাকাটা রয়েছে। এবার ওই 500 টাকা থাকলে আমি আমার কাছ থেকে 500 টাকা অ্যাড করতাম, করে আমি যেতাম, বাধা হয়ে গেল। আমি না, আমাকে তাহলে এবার একটা ফোনই করতে হবে হয়তো। আমি ওনার কাছ থেকে নাম্বার চাই, যে আপনার নাম্বারটা আমাকে একটু দিন। আর আমি সত্যি তখনও বুঝিনি, আমি আমার মার সাথে ঘটনাটা, যেটা তোমাকে প্রথমে বললাম, বিয়ের পরে পরে যে ঘটনাগুলো, বা বিয়ের আগে এরকম একটা সমস্যা আমি ফেস করেছি, আমার হাজব্যান্ড ফেস করেছে, সবই বললাম, ঘরে বসেই বলেছি। তখন উনি আমাকে বললেন দেখুন, আমাকে তো বাড়ি ইনভেস্টিগেশন করতে হবে, আমি তো দূর থেকে এইভাবে কিছু বলতে পারবো না। তো আমি তখন ওনাকে বললাম দেখুন, ইনভেস্টিগেশনের আগে আমি চাই আপনার সাথে একবার সামনাসামনি দেখা করতে, তারপর বরং ইনভেস্টিগেশনটা করলে বেটার হবে। তখন উনি বললেন ঠিক আছে, তাহলে আপনি একটা ডেট বার করে আসুন। যেদিনকে আমি ওনার সাথে কথাটা বললাম, সেদিন আমার হাজবেন্ডের স্যালারি হোল্ড হয়ে গেল। আচ্ছা, ও আমাকে ফোন করে বলল যে স্যালারি আজকে হবে না, 3 দিন লাগবে, যেহেতু আগে শনি রবি ছুটি ছিল,
স্যালারি প্রসেস করতে পারিনি, তার আগে কোনো একটা হলিডে ছিল, সেটা আমার এখন মনে নেই, তার জন্য স্যালারি প্রসেস করতে পারিনি, স্যালারি আসতে 3 দিন টাইম লাগবে। আচ্ছা গেল। এটা হওয়ার পরে আমার বাড়িতে পুজোর যে জায়গাটা, ধরো সামনেটা আমার, এটা বেডরুম, আমার বেডরুমেই এখন আমাকে ঠাকুর রাখতে হচ্ছে, কারণ আমার যে ছোট পেটসটা রয়েছে আর বড়টাও যেটা রয়েছে, আমার 2টো ডগই আছে বদমাস, ওরা কী করে শিব ঠাকুরটাকে মুখে করে নিয়ে আসে, এনে ঘরের দরজার সামনে, নয়তো কোথাও একটা এমন জায়গায় রেখে দেবে আমি আর খুঁজে পাবো না। ওই ভয় আমি এখন ঠাকুরটাকে আলমারির মানে বুক সেলফের ওপর শিফট করিয়ে দিয়েছি, কারণ ঠাকুর নিয়েও তো আমরা ছেলে খেলা করতে পারি না ওইভাবে। তো যাই হোক, বুক সেলফে আমি শিফট করিয়ে দিয়েছি। এবারে আমি তখন ওই বুক শেলফে শিফট করানোর সময় আমার বাবা খুব আধ্যাত্মিক মানুষ ছিল, মানে ঠাকুর দেবতা পুজো আচ্ছা করবো এই সমস্ত ছিল। আমি না ওই ঠাকুরের ওই স্থান থেকেই আমি একটা ওই হনুমান যন্ত্রম পেয়েছিলাম। আচ্ছা, হনুমান যন্ত্রমটা আমি কী করেছি, ওই দেওয়ালেও পুষ্পিন সাদা সাদা পেরেক হয় দেখবে, ওই পুষ্পিন পেরেক দিয়ে 4টে পেরেক দিয়ে গেঁথে দিয়েছি। ওকে বলেছি হাতুড়ি দিয়ে ঠুকে দাও, গেঁথে দাও। আমি ওই দিনকে, যেদিনকে আমি স্টোরিটা ওনাকে শুনিয়েছি, ওই দিনকে আমি গেছিলাম হচ্ছে বাজারে, বিকেলবেলা একটু মার্কেটে গেছিলাম। মার্কেট থেকে বাড়ি এসে দেখছি ওই হনুমান যন্ত্রমটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। সেদিনকে না হচ্ছে ঝড়, না হচ্ছে বৃষ্টি, আমার ঘরে সব জানলা দরজা বন্ধই ছিল। আমি কি করলাম, ওকে বললাম যে আবার সাটিয়ে দাও। আমি তখন কিন্তু অন্য কিছু মাথাতে নিইনি, আসেও নি আমার মাথাতে। আমি বললাম ওটাকে সাটিয়ে দাও, আবার ওটাকে পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হলো। সেই দিনকে রাত্রিবেলা আমি স্বপ্ন পেলাম আমার মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। আচ্ছা, স্বপ্নটা আমি পেয়েছি ঠিক 3টে 3:30। আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমি না এরকম একটা স্বপ্ন দেখলাম। তখন উনি বলছে, তুমি একটা কাজ করো, তুমি ওনাকে একবার জানিয়ে রেখো, তুমি তো কালকে এইসব ঘটনা বলেছো, ওনাকে একবার জানিয়ে রেখো। আমি বলছি ঠিক আছে, জানিয়ে রাখবো। পরের দিন আমি ওনাকে মেসেজে যথারীতি জানিয়েওছি যে এরকম আমি একটা স্বপ্ন পেয়েছি। তখন উনি বললেন যে আপনি ঘরে বসে কোনো কিছু আলোচনা করবেন না, যদি আপনার মনে হয় আপনি বাইরে গিয়ে আলোচনা করুন, ঘরে বসে করবেন না আলোচনা। তো আমি বললাম ঠিক আছে। তারপরে ও আর আমি ঘরে বসে কিছু আলোচনা করতাম না। ওকে, মানে আমি যে তোমার এখানেও এসছি এখন, আমি ঘরে আলোচনা না করেই এসছি। আমি যদি তুমি এখানে আসছো, ওকে, তাহলে আমি আসতে পারতাম না, হয়তো কিছু না কিছু আমার বাধা হয়ে যেত, নাহলে রাস্তাঘাটে হয়তো আমাকে অ্যাক্সিডেন্টও ফেস করতে হতে পারত। তো তারপরে হচ্ছে ওই দিনকে, মানে যেদিন ঘটনা ওনাকে বললাম তার পরের দিন আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, আমি ঘরে বসা। আমি না ঠিক যেরকম এখন হেলানটা দিয়ে বসে তোমার সাথে গল্প করছি, ঠিক ওইভাবেই আমি বিছানায় বসা, আর হাতটা আমার বিছানার যে বক্স কাটের দেখবে উপরে থাকে, তো ওই কাঠটার উপর আমার হাতটা এরকম করে রাখা রয়েছে। আমি ফোন ঘাটছি, তখন বাজে বিকেল 4টে 4:30। আমার হাজব্যান্ডের মর্নিং, ও ফিরবে, আমি ওর অপেক্ষাই করছি। ঘাটতে সকালবেলা উঠি তো চোখটা বন্ধ হয়ে গেছে, মানে আমি ঘুমাইনি কিন্তু চোখটা বন্ধ করেই বসে আছি। আমি দেখছি আমার চোখের সামনে একটা ভিশন আসছে। আমি বাড়িতে ছিলাম না, সন্ধে হয়ে গেছে, আমি বাড়িতে ঢুকছি। আমার যে মায়ের বেডরুমটা, যেখানে বর্তমানে আমি এখন থাকি, সেখানে একটা বক্স জানলা আছে। সেই বক্স জানলাটা হচ্ছে আমার বাইরের যে এন্ট্রান্স তার পাশেই, ঠিক আছে? বাইরে থেকে যদি তুমি ঢুকলে আমার ঘরের দরজা তার পাশেই জানলা, তুমি দেখতে পাবে জানলাটা। ওই বক্স জানলা দিয়ে আমি দেখছি ঘরের লাইট ফাইট সমস্ত বন্ধ, আমার কাকু বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখন কিন্তু আমার মাথায় কাজ করছে না আমার বিয়ে হয়েছে বা আমার হাজব্যান্ড আছে, অত কিছু মাথায় কাজ করছে না। মানে ওই ভিশনটা যখন পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে আমার কাকু ঘর থেকে বেরিয়ে গেছে। আমার মনে মনে কাকুকেই গালাগাল করছি যে দূর লাইট টাইটগুলো জ্বালিয়ে জানি, শুধু ডাইনিংয়ের লাইট জ্বলছে, মানে ঘরের বেডরুমের লাইটটা জ্বলছে না, সন্ধে হয়ে গেছে। আমি কী করেছি, জানলা দিয়ে মুখটা বাড়িয়েছি, জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখি ভেতরে কুকুরগুলো কী করছে, ওটা দেখি আমার অভ্যাস। ওখানে আমার কাকু কী করেছে, চাবিটা ওই জানলার কোনায় রেখে যেত, আর চাবিটা আমি নিচ্ছি, আমার চোখের সামনে এটাই ভিশন আসছে, আর আমি কুকুরগুলোকে দেখছি ওরা কী করছে। আমি তখন দেখছি আমার মা যে শাড়িটা পরে হসপিটাল গেছিলো, সাদা আর সবুজ প্রিন্টেড যে শাড়ি,
ওই শাড়িটা পরে আমার মা ডাইনিং থেকে আমার ঘরে ঢুকছে, মানে আমার মা বাবা যে ঘরে থাকতো ওই ঘরে ঢুকছে, হেঁটে আসছে, ঠিক জানলার সামনেটা এসে আমাকে বলছে আমি এসে গেছি। তুমি তো বললে তুমি স্বপ্নে দেখেছো তোমার মা আত্মহত্যা করছে। হ্যাঁ, যেদিনকে তার আগের দিন দেখেছি, কিন্তু ওকে, আত্মহত্যা করছে আমার মা। আমি আমার মাকে অনেক রিকোয়েস্ট করেছি, মা এই জিনিসটা করো না, এটা ভালো না। আমার মামার কথা শুনেনি, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে দেখেছি। এই যে বলছে আমি পরের দিন আবার আমি এসে গেছি, এই আমি এসে গেছি স্বপ্নটা কিন্তু আমি মাসখানেক ধরে দেখতাম, রেগুলার বেসিস। মানে দীপ স্যারকে কন্ট্রাক্ট করার আগে মাসখানেক ধরে দেখতাম আমি এসে গেছি। আমি ওকে বলতাম, জানো তো ডেলি মাকে নিয়ে স্বপ্ন দেখছি আমি এসে গেছি। আমার হাজব্যান্ডকে আমি এই কথা বলতাম, দূর তুমি এসব ভাবো, তাই জন্য তোমার সাথেই হয়, এই বলতো। আর যাই হোক, এইবারে আমি বলছি ভালো করেছো, তুমি এসে গেছো, ভালো করেছো, কিন্তু মনে হলো ঘরে কেউ আছে। কে গো ঘরে? কুকুরগুলো। আমার মা তখন আমাকে বলছে, না ওই তো বাড়িতে ওই টিনা আর মিষ্টু এসছে, একটুখানি আমাকে শাকসবজি কেটে দিচ্ছে, আমি রান্না করব। হ্যাঁ, আমার মা নাকি রান্না করবে, টিনা আর মিষ্টু নাকি আমার মার কাছে এসছে, তারা নাকি শাকসবজি কেটে দিচ্ছে। টিনা আর মিষ্টুকে? টিনা আর মিষ্টুকে এবার বলে রাখি, যিনি ফুল বিক্রেতা তার ছোট মেয়ের নাম মিষ্টু, যিনি মারা গেছে, আর তার বড় মেয়ের নাম টিনা, যে আমি এখানে শিফট করবার বছরেই মারা গেছে, সেম সুইসাইড করে। তুমি জানতে না? আমি জানতাম। সে আমি এখানে শিফট করি তোমাকে বললাম 2022-এর শেষের দিকে, ডিসেম্বরে। 2023 থেকে আমি এখানেই থাকতে শুরু করি, ও ঠিক 2023-এই মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। আর ঘটনাটা আমি দেখছি 2025 সালে এসে আমার মা আমাকে বলছে টিনা আর মিষ্টু নাকি আমার মার কাছে এসছে, তারা নাকি আমার মাকে শাকসবজি কেটে দিচ্ছে, আমার মা রান্না করবে। আমি কিন্তু বিষয়টা স্বপ্নে দেখিনি, আমি এই জাস্ট চোখ বন্ধ করে বসেছিলাম, এইভাবে আমার চোখে একটা ভিশন এসছে। আমি উঠে বসি, আমার ঘুম তো যেটুকু পাচ্ছিল গেছে, ঘুমটা নষ্ট হয়ে আমার হাজব্যান্ড ওই মোমেন্টেই আমার হাজব্যান্ডও ঘরে এসে কড়া নাড়ছে। আমি ওকে দরজাটা খুলে দিয়ে সব বলি, জানো তো এই দেখলাম। আমাকে বলছে ব্যাপারটা কেমন একটা ন্যাচারাল বা স্বাভাবিক ব্যাপার দেখো নি, তুমি একবার স্যারকে বলো, দেবদীপ স্যারকে। তো আমি ওনাকে বলবো কি, এবার শুধু বললে তো হবে না, আমাকে ওনার কাছে যেতে হবে। ওই মোমেন্টে আমার কাছে সত্যি টাকা নেই, আমি যাব, ওনার একটা যে সামান্য ফিস দেবো সেই টাকা আমার কাছে ছিল না। তো যাই হোক, আমি তারপরে কদিন ও আমাকে বললো, দেখো তোমাকে চুপচাপ থেকে টাকা জোগাড় করতে হবে, তুমি যদি বলো 10 বার করে যে আমি ওনার কাছে যাবো, তুমি ওই টাকা জীবনে জোগাড় করতে পারবে না। তো যাই হোক, সেই দিনকে ওই ঘটনা তো হয়ে গেল। আবার বাজারে গেলাম আমি, আরও ও জিমে গেল, আমি মার্কেটে গিয়ে আমার কিছু জিনিসপত্র কেনাকাটার থাকে। ও জিম করে আমাকে নিয়ে বাড়ি ফিরলো। আমি দেখলাম হনুমান যন্ত্রমটা যেটা আগের দিন পরে মাটির তলায় গড়াগড়ি খাচ্ছিল, মানে মেঝেতে, সেই হনুমান যন্ত্রমটা ঘরেই নেই। কোথায় গেল জানি না, আমি আজও জানি না ওই হনুমান যন্ত্রমটা কোথায় গেল। যে সেলফে, আলমারির বুক সেলফে রেখেছিলাম, ওই সেলফটা আমি টেনে সরিয়ে এনে দেখেছি। আলমারির তলাটা আমার পুরো ক্লিয়ার ভিজিবল, দেখা যায়, সেখান থেকেও আমি দেখেছি। ইভেন আমার বক্স কাট বলে আমি সেটাও মাথা নিচু করে জিনিসপত্র ওই লাঠি ফাটি ঢুকিয়েও চেক করে দেখেছি, কিচ্ছু নেই, নাথিং, কোথাও নেই। হনুমান যন্ত্রমটা আমার ঘরেতেই নেই। এবার ও আমাকে বলল যে যতদিন না যেতে পারছি ভাই, আমাদের তো একটা প্রোটেকশন লাগবে। তখন ও আমাকে বলছে যে আমি একটা কাজ করি, ওই যে হনুমানজির যে পতাকা আছে না, অরেঞ্জ কালারের, গেরুয়া কালারের পতাকাগুলো, হনুমান জয়ন্তীর দিন ও এনেছে। আমি যে আজকের দিনই লাগিয়ে দাও, আজকের দিনটা তো শুভ, আজকের দিনই ছাদে লাগিয়ে দাও। ওই হনুমান জয়ন্তীর দিন, মানে পতাকাটার সাইজ ধরো না এতটা বড় হবে, মানে যেটা বড় পতাকা হয়, পতাকাটা হলো ওই দিনকেই লাগিয়েছে। আমি মোটামুটি 3-4 দিন পতাকাটা দেখেছি, ছিল। মাঝখানে একটা হালকা ঝড় বৃষ্টি মতন হয়েছে, তারপর দিন থেকে দেখছি পতাকাটা নেই। ওখানে তো আশেপাশে আরও লোকের বাড়ি রয়েছে, আরও লোকের পতাকা লাগানো রয়েছে সেম আমার মতন করে।
তাদের পতাকা উড়ছে না, আমার পতাকা উড়ে এমন কোথায় যেতে পারে? আর জিনিসটা তো বড়, যদি তার মধ্যে ঝড় বৃষ্টি হয়ে বৃষ্টির জল পড়লে ওটা তো ভারী হয়ে যাবে। ভারী হয়ে গেলে যদি পরে আমার জায়গার আশেপাশে পড়বে, উড়ে গিয়ে তো একদম জায়গা থেকেই গায়েব হয়ে যাবে না? তখন আমি বিষয়গুলো সব কিছুই অবজার্ভ করছি, দেখছি, কিন্তু তখন আমার কাছে সত্যি পয়সা নেই যে আমি ওনার কাছে ইমিডিয়েট কন্ট্যাক্ট করব। এবার যাই হোক, আমি এবার টাকা পয়সা জমানো স্টার্ট করলাম। আমি তারপরেও 2 মাস কিন্তু আমাকে অপেক্ষা করতে হয়েছে ওই পরিস্থিতির পরেও। আচ্ছা, আমি বাড়িতে থাকতেও ভয় পেতাম, মানে আমার হয়তো থাকলেই মনে হতো যে আমি আমার মাকে অনুভব করছি আশেপাশে। আমি করতামও মাকে অনুভব। এরকমও দিন গেছে, আমি রুটি বেলছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বেলছি, আমি দেখলাম সাট করে পেছন থেকে কেউ একটা চলে গেল। আমি কিন্তু প্রথমে আমার ছোট কুকুরটাই ভেবেছি, কারণ আমার ছোট কুকুরটা এরকম আমাকে একদিন ভয় পাইয়ে দিয়েছিল। বসে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ছি, বিকেলবেলা সন্ধেবেলা পুজো দিচ্ছি, দেখছি মানে টুকটুক করে হেঁটে আসছে, আমি ভয়ে আটকে উঠেছি, দেখছি আমার ছোট কুকুরটা হেঁটে হেঁটে আসছে। আমি সেদিনকেও তাই ভেবেছি যে ছোট কুকুরটাই মনে হয় তাহলে হেঁটে গেছে। না, পেছন ঘুরে দেখছি দুজন মিলেই শুয়ে ঘুমাচ্ছে। তাহলে কে গেল? আর স্বাভাবিকভাবে তুমি যদি কাউকে চোখে নাও দেখো, তোমার পেছনে যদি কেউ এসে দাঁড়ায়ও না, তুমি একটা তার অনুভূতি পাবে যে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই জিনিসটাই হয়েছে সেদিনকে। কিছু আরও আমার হাজব্যান্ডকেও অত কিছু জানাইনি, কারণ আমি ইনস্ট্যান্ট কাউকে কিছু জানাই না। আমি যদি নিজে ভয়ও পাই, ওই হাওয়া করে চিৎকার করে ভয় পেয়েছি, ওই জিনিসটা আমি করি না। এইবারে দেবাদীপ স্যারের সাথে কন্ট্রাক্ট হলো যে সপ্তাহে শনিবার দিন উনি আমাকে ডেট দিলেন যাওয়ার জন্য। শনিবার দিন যাব, ঠিক আমার বুধবার দিনকে লোকেশনটা উনি পাঠালেন যে এই লোকেশনে তোমাকে আসতে হবে, আপনাকে আসতে হবে। আমার যেই লোকেশনটা পেলাম ফোনে, আমার ফোনের ডিসপ্লেটাই উড়ে গেল। আচ্ছা, আর ডিসপ্লেটা উড়ে গেল, সাথে ওই ডিসপ্লে উড়ে যাওয়ার সাথে সাথেই আধা ঘন্টা কি 10-15 মিনিটের গ্যাপে আমার ঘাড়ের এইখান থেকে অসম্ভব যন্ত্রণা। সেই যন্ত্রণাটা আমার 2 দিন থাকলো। আর ডিসপ্লেটাও আমি গিয়ে আবার শাড়ি টাড়ি আনলাম, ওনার কাছে গেলাম। ওনার কাছে উনি যে টাইমটা আমাকে দিলেন, ওই টাইমের মোটামুটি গিয়ে পৌঁছালাম 1.5 ঘন্টা পরে। ট্রেন লেট, বৃষ্টি মারাত্মক, মানে ঝড় বৃষ্টি এমন হচ্ছে বাজ পড়ছে, বেরোবো কি করে? আচ্ছা, ওনার কাছে যাওয়ার আগের দিন রাত্রে একটা ছোট ঘটনা হয়েছে যেটা আমি স্কিপ করে গেলাম। আমি রাত্রিবেলা আমার বাবাকে কিন্তু আমি কোনোদিনও দেখতেও পাইনি, বাবার সাউন্ড কিছুই বুঝতে পারিনি। আমি রাত্রিবেলা ওনার কাছে যাওয়ার আগের দিন রাত্রিবেলা বাঁ পাশ ফিরে আমার ঘুমানো অভ্যেস, তোমাকে ভিডিওর প্রথমেই আমি বলেছি। ঘুমোচ্ছি আমি, বাবা মার যে ঝামেলা হতো না, এই তুমি এটা কেন করেছো, এই তুমি ওটা কি করলে, এইরকম ঝামেলা আমি কানের গোড়ায় শুনতে পাচ্ছি। আশপাশের বাড়ি থেকেও তো আসতে পারত না, ওটা আমার বাবা মারই গলা, আমি গলাটা তো চিনি। ওকে, আশেপাশে তো বাড়িও নেই। আশেপাশে যদি বাড়ি থাকে, যেরকম তোমার এরিয়াটা, আমি এখানে যে এসি দেখো, তোমার এখানে অনেক লোকজন, মানে গায়ে গায়ে বাড়ি, আমার পাশে একটাই বাড়ি। আর আমার তো ওটা বাবা মায়ের গলা, আমি ক্লিয়ার বুঝতে পারছি যে আমার বাবা মাই একটা অশান্তি চলছে ওদের দুজনের মধ্যে, এরকম মানে বেঁচে থাকাকালীন যেরকম অশান্তি চলতো, খুনসুটি অশান্তি, ওই রকম অশান্তির আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আমি যাই হোক ওনাকে পরের দিন গিয়ে সবটাই বললাম, তোমাকে যেরকম বলছি। তো উনি শুনে আমাকে বললেন যে আমি আপনার মাকে দেখতে পাচ্ছি এখানে, আমার মা নাকি ওখানে প্রেজেন্ট ছিল দেবদীপদার বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, দেবদীপ স্যারের বাড়িতে। উনি বললেন যে আপনার মা আমার দিকে ভীষণ আক্রোশ ভরা একটা দৃষ্টিতে কিন্তু তাকিয়ে আছে, এই কাজটা করতে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হবে। বাধার সম্মুখীন কিন্তু আমরা হয়েওছি কাজটা করতে গিয়ে, মানে প্রচুর বাধা এসছে। বাধা এবার কি কি এলো, ওনার বাড়ি থেকে যখন আমি বেরোলাম, বেরিয়ে আমি হেঁটে মানে বাইপাসে, ওনার বাড়ি থেকে বেরিয়ে বাইপাস হেঁটে বাইপাসের দিকেই আসছি, ও আমাকে বললো একটু জল খাবে,
আমি বললাম হ্যাঁ খাবো। তো দুটো জলের বোতল, মানে একটাই জলের বোতল কিনেছিলাম, ওই জলের বোতলটা ব্যাগ থেকে বার করলাম, বার করে খেলাম। খাওয়ার ওই টাইম থেকে, যে টাইমে জলের বোতল থেকে জলটা খেয়েছি, দুজনার একই সাইডের একই দিকে চোয়ালের দাঁতের যন্ত্রণা না চোয়ালের যন্ত্রণা কিসের যন্ত্রণা শুরু হয়েছিল বুঝতে পারছিলাম না। চিন 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 করে একটা যন্ত্রণা, মনে হচ্ছে যেন যন্ত্রণাটা মাথা অবধি করছে, দুজনারই একই সাথে। বাড়ি আসি, পাত্তা দিই না বিষয়টাকে। বাড়ি আসি, উনি আমাকে বললেন যে সৈন্দক লবণ, হলুদ ব্যবহার করতে বারণ করে দিলেন পুরোপুরিভাবে। সৈন্দক লবণ, আর সৈন্দক লবণের সাথে ওই জলে দিয়ে ঘরটর মুছতে বললেন, আর সর্ষে, ধুনো, কর্পূর ঘরে জ্বালাতে বললেন, আর বললেন যে বগলামুখী প্রয়োগ করতে হবে আর ধূমাবতী প্রয়োগ করে কোনো একটা যজ্ঞ করতে হবে। আমি তো এত কিছু বুঝি না, আমি তো সাধারণ মানুষ, আমি শুনে চলে এসেছি। এবার তারও কিছু একটা হিউজ খরচা তো আছেই, খরচা ছাড়া তো কোনো কিছুই হয় না। সেই খরচাটা আমার পক্ষে জোগাড় করা ওই মোমেন্টে সম্ভবই নয়, আমি জানি আমার পক্ষে সম্ভব নয়। আমি ওকে বললাম কি করবে, ছেড়ে দাও, কিছু করার নেই, আমাদের পক্ষে সম্ভব না, এত খরচা করা পসিবল না। তখন ও বললো যে দেখো, কাজ তো করতেই হবে, সে তুমি এনাকে দিয়ে করাও আর যাকে দিয়েই করাও, তোমায় কাজ করতেই হবে, তোমার বাড়িতে যে সমস্যা আছে সেটা আড়ে আড়ে আমরা বুঝতে পারছি। তো এবারে কি হলো, উনি আমাকে বললেন যে বাড়িতে গিয়ে আপনি এক কাজ করবেন, ওই স্বস্তিক মেটালের হয় না, ওইগুলো এনে দরজায়, বাথরুমের দরজা বাদ দিয়ে সব দরজায় লাগিয়ে দেবেন। আচ্ছা, লাগিয়ে দিলাম। ওই দিনকে রাতে আমাদের ঘুমাতে কোনো সমস্যা হলো না। তার পরের দিন আমি আরও বাড়ি ফিরিনি, মানে ও অফিস থেকে ওই বাড়িতে চলে গেছে, আমিও ওই বাড়িতেই গেছিলাম কিছু, হ্যাঁ শ্বশুর বাড়িতে কিছুটা দরকারে গেছিলাম। কুকুরের কাকু ছিল, কুকুরগুলোকে তো আর নিয়ে যেতে পারিনি, ওরা দুজন ছিল, ওদের কোনো সমস্যা নেই। আমার কাকু কিন্তু কোনো ফিলিংস আগে পেত না, কোনো সমস্যা হয়নি। এবার যেদিনকে ছিলাম না তার পরের দিন ও বাড়ি আসতেই হয়েছে। বাড়ি এসছি, এর আর আমার দাঁতে ব্যথাটা যেটা ছিল আমার হাজবেন্ড আর আমার, সেটা যেন আরও বাড়তে শুরু হয়েছে। মানে যেটা হালকা চিনচিনানি যন্ত্রণা হচ্ছিল জল খেলে বা খাবার খেলে, সেটা অটোমেটিক যত রাত বাড়ছে দাঁতের যন্ত্রণা দুজনা ঘুমোতে পারছি না। এবার ও আমাকে বলছে যে তুমি একবার দেবদীপ স্যারকে জানাও। আমি যে এত রাত্রিবেলা 2:30 বাজে কে শুনবে আমার কথা তখন। বলছে তুমি জানিয়ে রাখো, যখনই হোক অনলাইন হলে তো দেখতে পাবে। দাঁতে এরকম যন্ত্রণা করছে, ওনার বাড়ি থেকে বেরোনোর পর থেকেই তো একসাথেই ব্যাপারটা ঘটেছে। ব্যাপারটা তো তাহলে কোনো আমাদের শারীরিক অসুস্থতার ব্যাপার মনে হচ্ছে না। তখন আমি ওনাকে বিষয়টা জানালাম, SMS ভয়েস মেসেজ করছি, রাত্রির তখন 3টে। আমি দেখলাম মট করে একটা আওয়াজ হলো, আমি ভয়েস মেসেজ করতে করতে ফোনটা ওরকম রেখে দিয়ে চলে গেছি। চলো তো কি পড়লো দেখি। গিয়ে দেখছি ওই মেটালের রোমটা ভেঙে দুটো টুকরো হয়ে পড়ে আছে, যেটা ছবি আমি তোমাকে পাঠিয়েছিলাম। ভেঙে দুটো টুকরো হয়ে মাটিতে পড়ে আছে। ওটা কোনো ইঁদুরের পক্ষেও সম্ভব না ভেঙে ফেলে দেওয়া, কারণ ওর ভেতরে যথেষ্ট কড়া একটা আঠা থাকে। আর আমার কুকুরের পক্ষে তো কোনোভাবেই সম্ভব না অত উঁচুতে জিনিসটাকে ফেলে দেওয়া। আর ফেলে দিয়েও আমি 10বার ওটাকে ফেলে দেখেছি, ওটা ভাঙবার মতন জিনিস নয়। মানে তুমি যদি ফেলেও দাও হাত থেকে, ওটা ভাঙবে না। কেউ যদি ভীষণ গায়ের শক্তি প্রয়োগ না করে তাহলে ভাঙবে না। তখন আমি শিওর হয়ে গেলাম কিছু আছে। বজরং বান চালালাম ওই টাইমে আমি ঘরে। বজরং বান চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে, পজ নিজে থেকে। ফোন অটোমেটিক্যালি রান করছে, পজ হয়ে যাচ্ছে, নয়তো পুরো ফোনটাই ব্যাক হয়ে হোম স্ক্রিনে চলে আসছে। হনুমান চালিসা আর বজরং বান। তো আমি ওকে বললাম, আমার হাজব্যান্ডকে বললাম ঠিক আছে আমি ওনাকে ওই বিষয়টা জানাচ্ছি। এবার এক কাজ করো, উনি তো বলেছিলেন দেখো এগুলো করলে একটা ঘরের অরাও ক্লিনজিং হয়, তুমি একটা কাজ করো, ওই রাত্রি ভোর 4টে বাজে তখন ওই ধুনুচিতে দিয়ে সাজালাম কর্পূর, তারপরে একটুখানি ওই ধুনো প্লাস ছোবা আর হচ্ছে ওই সর্ষে, সাদা সর্ষে। আমি যে এখনই আমি ঘর ক্লিনজিং করবো, যা হয় হয়ে যাক। বজরং বান চালাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে, চালিসা চালাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে, আবার চালাচ্ছি, ওই করে করে পুরো ওই ধুনো দিয়ে ঘর ক্লিনজিং করলাম।
আমরা ভয় পেলে যেই জিনিসগুলোকে অবলম্বন করে আঁকড়ে ধরতে চাই সেগুলোই যখন কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের বাঁচার অবলম্বনটাই চলে যায়। একদমই তাই, একদমই তাই। আমি ঘর ক্লেনজিং করে ওই সারা রাত তো ঘুম হলো না। পরের দিন ওর অফিস, মানে আমার হাজব্যান্ডের অফিস, তাও আর মর্নিং শিফট, দুজন আর ঘুম নেই। ও অফিস বেরিয়ে গেল, ওকে অফিস ছেড়ে দিয়ে আমি পাশের বাড়িতে গিয়ে বসে আছি আন্টির কাছে, যে আমি এখান থেকে নড়তে পারবো, আমি ঘরে যেতে পারবো না যতক্ষণ না আমার কাকু পড়িয়ে বাড়ি আসবে। এবার আমি কাকু পড়িয়ে বাড়ি এলো বেলা 11টা, বাড়ি আসলাম কোনো সমস্যা নেই। আমি বারবার তো ওই দরজাটার ওই দিকেই দেখছি যে কিছু হচ্ছে কি না, ওখানে আর কোনো প্রবলেম না, কিছু হয়নি। দেবাদীপ স্যার আমাকে বললেন এ তো ভীষণ বাড়াবাড়ি শুরু হয়ে গেছে। তখন উনি আমাকে যে অ্যামাউন্টটা বলেছিলেন প্রথমে, সেই অ্যামাউন্টটা কিছুটা কম করলেন যাতে আমি কাজটা এগোতে পারি। তাতেও আমার কিন্তু কাজ এগোনোর কথা নয়। আমার তখন নিজস্ব কিছু জিনিস বন্ধক দিয়ে বলতে পারো আমি কাজটা করেছিলাম, ঠিক আছে। আমি টাকা নিই, টাকা জোগাড় করি, করে আমি ওনাদেরকে বলি হ্যাঁ আপনি এবার কাজটা করতে পারেন। যাই হোক, উনি এবারে আমাদের বাড়িতে মানে আসবার জন্য প্রিপারেশান নেন। আসবার প্রিপারেশান নিতে গিয়ে দেবাদীপ স্যারের সাথে কাজ করবেন হচ্ছে শান্তনু স্যার, মেন কাজ করবেন শান্তনু স্যারই। শান্তনু স্যার হঠাৎ অসুস্থ হয়ে যান। আচ্ছা। যেদিন আসবেন তার আগের দিন ওনার ডায়রিয়া টাইপের পেটের প্রবলেম স্টার্ট হয়। ওনাকে আরজিকর হসপিটালে আউটডোরে দেখাতে যেতে হয়, উনি আসতে পারলেন না। মানে 3টে ডেট ক্যান্সেল হয় ওনাদের আসার 3টে পরপর ডেট ক্যান্সেল হয় ওনাদের আসার। তারপরে ডেট ক্যান্সেল হওয়ার ঠিক আগে যতক্ষণ না ওনারা ডেট দিতে পারছিলেন কবে আসবেন, আমার সাথে একটা বিশাল বড় ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমি আর আমার হাজবেন্ড ঠিক করি যে আজকে এই যে যেরকম মঙ্গলবার, আমি বজরংবলীকে খুব মানি, আমাকে বলে তুমি ব্যারাকপুরে আমাদের মন্দির আছে, খুব জাগ্রত মন্দির, নাম শুনেছো, ব্যারাকপুর মন্দিরে গিয়ে তুমি আজকে পুজো দিয়ে এসো। আচ্ছা। যেহেতু আমার ব্যারাকপুরের মামাবাড়ি, একদম বাড়ির মামাবাড়ি থেকে একটুখানি ডিস্টেন্স, পুজো দিয়ে এবার একটু মামাবাড়ি ঘুরে বসা হয়ে যায় আমার। এবারে আমি ব্যারাকপুরে গিয়ে করেছি, মন্দিরে পুজো দিতে গেছি, কোনো ব্যাপার না। যাওয়ার সময় খুব সমস্যা ফেস করেছি। সমস্যা বলতে ব্যারাকপুর মন্দিরে যেতে গিয়ে আমার মানে বৃষ্টি, এই সমস্ত সমস্যা আমি ফেস করেছি। তো তার মাঝখানে শান্তনু স্যার আমাকে বললেন যে আপনি বজরংবলীর নাম নিয়ে যান, কোনো সমস্যা হবে না, বজরংবলীর নাম নিয়ে যান, কোনো প্রবলেম হবে না। আমি ওই বজরংবলীর নাম নিতে নিতে এতটা জল ঠেলতে ঠেলতে গেছি, এরকম অবস্থা। পুজো দিয়েছি, পুজো দেওয়ার পরে ওখানে শিব মন্দির আছে, শিব মন্দিরে বসে আমাকে একটা মৃত্যুঞ্জয় মন্ত্র দেওয়া আছে, যেটা আমারই ফ্যামিলির এক অ্যাস্ট্রোলজার আমাকে দিয়েছিলেন। আমি ওই মৃত্যুঞ্জয় মন্ত্রটা বসে 108 বার পাঠও করেছি, হনুমান চালিসা পড়েছি ওখানে বসে, কোনো সমস্যা হয়নি আমার। ওখান থেকে এই যে দেখো টিপটাও পড়ে আছি, হনুমানজির গায়ের যে সিঁদুর, ছোলা বলা, হ্যাঁ হ্যাঁ, ওটাকে কালেক্ট করে এনেছিলাম। ওটাই আমি ওই দিয়ে পড়ি, একটুখানি গুঁড়ো সিঁদুর ছিল যেহেতু, আমি ওটাই কি বলে, কি তেল, চামেলি তেল, ওটা দিয়ে গুলে আমি কপালে এখনো পড়ি। বাড়ি এসছি, বাড়ি আসার পরে আমি না যার তার ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে অ্যাকসেপ্ট করি না। বাড়ি আসার পরে দেখছি আমার কাছে একজনের ফ্রেন্ড মানে মেসেজ এসছে ডিরেক্টলি আমার হাজব্যান্ডকে নিয়ে। ওকে। খুব বাজে মেসেজ, একটা মহিলা। এবারে তখন আমি দেবদীপ স্যারকে মানে শান্তনু স্যারকে জানাই যে এই বিষয়টা হয়েছে। বলছে ঠিক আছে, আপনি বিষয়টা অবজার্ভ করে আমাকে বলবেন। আমি আর এর সাথে সেদিনকে কোনো কথা বলিনি, ওই দিনকে স্টপ হয়ে গেছি। এইবারে কি হয়েছে, পরের দিন একে আমি যখন ধরেছি, এর সাথে তো আমার অশান্তি রীতিমতো, মানে থাকবো না তোমার সাথে, আমি সংসার করবো না, অশান্তি, এরকম অশান্তি শুরু হয়ে গেছে। তো এটা আমাকে দেবদীপ স্যার বলেছিলেন, আপনাদের মধ্যে কিন্তু সেপারেশনের একটা সমস্যা আসবে, আপনারা ঘরে ওই শিব পার্বতীর ছবি রাখবেন, এটা বলেছিলেন।
তো তখন ওই স্যারের দেবদীপ স্যারের কথাটাই মাথায় ঘুরছে। তো যাই হোক, এই ঘটনাটা আমি পরে আসছি কি ঘটেছে, তার আগে আমি একটু কিছু ঘটনা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে দেবদীপ স্যার আর শান্তনু স্যারের আসার কথা যেটা ছিল, বললাম শান্তনু স্যারের পেটের সমস্যা হয়ে গেছিলো, আসতে পারেনি, 3টে ডেট ক্যান্সেল হয়েছে। ওনারা এসে কাজ করলেন। আমার মাকে ওনারা রীতিমতো মায়ের সাথে কনভারসেশন করলেন শান্তনু স্যার একা, যে আপনি এখান থেকে মুক্তি চান বা এখানেই থেকে যেতে চান কি না, সেই সমস্ত কনভারসেশন মানে আমাদের শান্তনু স্যারের সাথে হলো। দেবদীপ স্যার ওখানে প্রেজেন্টও ছিলেন। তুমি যদি চাও তো আমার কাছে ভিডিও আছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, গেল এই সমস্ত হওয়ার পরে একটা যজ্ঞ হলো। ওই ধুনুচির মধ্যে কিছু কর্পূর, লবঙ্গ, মানে আরও কি ফুল টুল জোগাড় করতে বলেছিল, বেলপাতা, এগুলো জোগাড় করতে বলেছিল। যেটা পুজোর মেন ফুল সেটাই আমি পাচ্ছিলাম না সারাদিনে। আচ্ছা, নীলকণ্ঠ ফুল, সেটা শান্তনু স্যার ক্যারি করে এনেছিলেন, বা দেবাদীপ স্যার যে কেউ একজন ক্যারি করে এনেছিলেন। সেইটা দিয়েই অরিজিনাল কাজটা হতো, সেই ফুলটাই পাওয়া যাচ্ছিল না। তো আমাকে বলা হলো যে খাবার একটা দিতে, ওই কাঁচা মাছ, কাঁচা মাংস, একটু ভাত, জল আর 2 পিস মিষ্টি, সেটাই আমি দিলাম। আমার মাকে ওখানে মানে ওই খাবারটা দেওয়া হয়। দেওয়ার পরে আমাকে বললেন, আপনাদের যা এরিয়া, এটা এখন জলে দিতে যেতে হবে না, আপনি প্যাক করে একটা ব্যাগে করে রেখে দিন, সকালবেলা জলে দিয়ে দেবেন। কারণ আমি যদি ওই এরিয়া দিয়ে যাই, আমার পাড়া যেরকম হন্টেড, হয়তো ওই মাছটা অন্য কেউ খেয়ে নিতে পারে, এত বাজে জায়গা। তো যাই হোক, ওই ব্যাপারটা তো মায়ের বিষয়টা মিটলো। মেটার পর শান্তনু স্যার রিইনভেস্টিগেশন করলেন। মায়ের সাথে যাদের দুজনকে আমি দেখতাম তাদেরকে নিয়ে রিইনভেস্টিগেশন করলেন। তারা ওই মোমেন্টে শান্তনু স্যারকে জানালেন, আমরা এই মুহূর্তে আপনার সাথে কোনো কমিউনিকেট করতে চাই না। শান্তনু স্যারের বাড়িতে গিয়ে নাকি তারা কমিউনিকেট করবেন। ওকে। শান্তনু স্যার বললেন, মানে শান্তনু স্যার আমাকে বোঝালেন যে দেখুন, এরা তো ছোট বয়সে মারা গেছে, এরা একটু জেদি প্রকৃতির হতেই পারে, কারণ যেহেতু সুইসাইডাল ডেথ, ওরা অন্য ডাইমেনশনের। তবে ওরা আপনাকে কোনো ক্ষতি করবে না, ক্ষতি করবে বলে আসেনি, কিন্তু ওরা যেহেতু অন্য ডাইমেনশনের, অন্য একটা এনার্জি, যার জন্য হয়তো সেই প্রেতাত্মাগুলো আপনার বাড়িতে থেকে গেলে আপনার হয়তো ইকোনমিক্যাল সমস্যা বা শারীরিক সমস্যা এগুলো চলতে পারে। তো তার জন্য এনাদের এখান থেকে কোনোভাবে কনভিন্স করে রিমুভ করে দেওয়া বা ক্লিনজিং করে দেওয়ার দরকার আছে। সেটা এই মুহূর্তে সম্ভব না, কারণ ওরা এই মুহূর্তে চায় না। আর আমার কাজ করার পদ্ধতি শান্তনু স্যার বললেন সম্পূর্ণ আলাদা, আমি ওইভাবে জোর জবরদস্তি কাজ করি না। আমি বললাম যে ঠিক আছে, আপনি আপনার মতনই কাজ করবেন। দেবদীপ স্যার বললেন, আপনি ওনার নাম্বারটা কালকে সকালে আমি আপনাকে দিয়ে দেবো। শান্তনু স্যারের নাম্বারটা দেবদীপ স্যার আমাকে যথারীতি দিয়ে দেয়। তারপরে আমি শান্তনু স্যারের সাথে আলাদা করে কন্ট্রাক্ট করি, একদমই আলাদা করে কন্ট্রাক্ট করি। যা যা সমস্যা হয় প্রথম থেকে শেষ অবধি শান্তনু স্যারকে আবার জানাই। আমার ঘরে ইনভেস্টিগেশনের জন্য ওদের যে আলাদা একটা ডেট দরকার ছিল, সেটা আর আলাদা করে হয়নি, যেহেতু আমার কাছে অত টাকার সাপোর্ট ছিল না ইনভেস্টিগেশন করানোর মতন। তো শান্তনু স্যার আমার কাছে ওই যেদিনকে আমি শান্তনু স্যারকে নতুন করে সব কিছু জানাই, শান্তনু স্যার কিন্তু আমার কাছে মানে পুরো বাড়ির ভিডিও চাইলেন। আমি পুরো বাড়ির ভিডিও দিলাম। পুরো বাড়ির ভিডিওটা নেওয়ার পর শান্তনু স্যার আমাকে বললেন যে আমি চেক করে তোমাকে বিকেলে জানাবো। এই যে যেদিনকে আমাকে কথাটা বললেন, তার আগের দিন ঘটেছে আমার সাথে আর আমার হাজব্যান্ডের সাথে কিছু মানে আনন্যাচারাল ঘটনা। কি ঘটেছিল? যেটা আমি বলছিলাম, বজরংবলী মন্দিরে পুজো দিতে গেছিলাম। পুজো দিয়ে বেরিয়ে এসেছি খুব ভালো মতন, কিন্তু পুজো দিতে গেছি খুব বাধার সৃষ্টি হয়েছে আমার। পুজো দিয়ে বেরিয়ে এসেছি, আমি মামার বাড়িতে গিয়ে বসেছি। আমি বললাম আমার কাছে একটা বাজে মেসেজ এসেছিল। আমি ওই দিনকে ওকে আর কোনো কিছু বলি না, মানে ওই দিনকে অফিসে থাকাকালীন কিছু বলি না, না অফিসে থাকাকালীন ওকে আমি কিছু বলি না। ওকে আবার পরের দিনকে ইনফর্ম করি যে এই রকম মেসেজ আমি অন্যের কাছ থেকে পাবো কেন। মেসেজটা কীরকম,
অ্যাডাল্ট চ্যাট করা হয় আমার হাজবেন্ডের প্রোফাইল থেকে। ওকে, যে চ্যাটটা করা হয়েছে যে টাইমে, ওই টাইমে আমার হাজবেন্ডের কাছে ফোনই থাকে না। রিয়েলি? হ্যাঁ, ওই টাইমে আমার হাজবেন্ডের কাছে ফোন থাকে না, মানে ওই টাইমে আমিও ফোন করলে হয়তো আমার হাজবেন্ডকে পাই না। 8টা থেকে মিনিমাম 12টা অবধি আমার হাজবেন্ডকে ফোনে পাওয়া যায় না, যদি ও মর্নিং শিফটে থাকে। তো বিষয়টা আমার কাছে ভীষণ আনন্যাচারাল। আমি বললাম তুমি শান্তনু স্যারকে তাহলে জানাতে হবে। আমি তখনও ওকে বিশ্বাস করতে পারছি না, আমার কাছে এমন পরিস্থিতি। আমি জানাবো শান্তনু স্যারকে, তুমি জানাবে না, আমি কথা বলবো। প্রচণ্ড অশান্তি দুজনের মাঝখানে। এবারে সেদিনকে মানে পজিটিভ নেগেটিভ পাওয়ার থাকলে কি হবে, পজিটিভ পাওয়ারও কিন্তু সাথে থাকে। সেই দিনকে আমি আসবার পথে, মানে ফেরত আসবার পথে, বাড়ি আসবার পথেও একটা ঘটনা হয়, সেটা বলছি। আগে হাজব্যান্ডের বিষয়টা বলিনি। আমার হাজব্যান্ড সেদিনকে বাড়ি ফিরছে, মানে আমার সাথে তো অশান্তি হয়ে গেছে, বাড়ি ফিরছে অফিস থেকে। বাড়ি ফেরবার সময় ওই টিটাগড় আর খড়দা না টিটাগড় সোদপুর এরকম কিছুর মাঝখানে, খড়দাই মনে হয় টিটাগড়ের পরে স্টেশন, আগরপাড়া না বেলঘড়িয়া, আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড় খড়দা। তাহলে টিটাগড় খড়দার মাঝখানে ধনধান্যে এক্সপ্রেস ক্রস করছিল। তো ধনধান্যে এক্সপ্রেস ক্রস করছে, আর এক্সপ্রেস ট্রেন দেখবে স্পিডেই ক্রস করে, আর লোকাল ট্রেন তখন থেমে যায়, নয়তো ধীরে ধীরে ক্রস করে। তো মানে লোকাল ট্রেন যখন ধীরে ধীরে ক্রস করছে, ও দেখছে কোনো একটা ভীষণ লম্বা মানুষ, যিনি লাইনের ওপর দাঁড়িয়েছিলেন, হাইট মিনিমাম 7-7.5 ফুট হবে এরকম। 7.5 ফুট? হ্যাঁ, 7-7.5 ফুট হাইট। ও বলছে ভীষণ লম্বা, ওরম লম্বা আমি মানুষ দেখিনি, এরম বলছে। ধনধান্য এক্সপ্রেসের মধ্যেই সুইসাইড করছে। বলছে তুমি একাই দেখলে, আর কেউ দেখেনি? বলছে না, আর কেউ দেখেনি। আমি বলছি আর কেউ দেখেনি? আর সত্যি যদি আর কেউ দেখতো তাহলে তো চিল্লামিল্লি পড়ে যেত। বলছি তাহলে হতে পারে তুমি ভ্রম দেখছো বা তোমাকে দেখানো হচ্ছে। তখন ও বিষয়টা আমি আবার স্যারকে জানাই যে এইরকম বিষয় কিন্তু হয়েছে, ওই ধনধান্য এক্সপ্রেসের সামনে কাউকে সুইসাইড করতে দেখছে, অথচ ট্রেন চলে যাওয়ার পরে কিছু নেই। এইবারে ওই দিনকে রাত্রে শুয়েছি, স্যারকে তো সব কিছু বলেইছি। স্যার আমাকে বলেছে দেখুন মাদুলিটা আমার তৈরি করতে যতক্ষণ টাইম, ততদিনে তো উনি ক্লেন্সিংয়ের কাজ, মানে মাকে ক্লিয়ার করার কাজটা করে দিয়ে গেছে। মাদুলিটা তৈরি যতদিন না হচ্ছে আপনারা হনুমান চালিসার সাথে নিয়ে ঘুমাবেন। এইবারে মাদুলি যতক্ষণ না তৈরি হচ্ছে আমার তো প্রোটেকশন নেই। ওই দিনকে রাত্রিবেলায় আমার হাজবেন্ডের হাত কেউ একটা শক্ত করে ধরেছে, ও ঘুমের মধ্যে গোঙাচ্ছে, করলে ঘুমের মধ্যে যেরকম হয় এরকম গোঙাচ্ছে। আমি তখন অলরেডি জেগেই আছি, কারণ আমি বাথরুমে শুনতে পাচ্ছি জলের আওয়াজ হচ্ছে। আমি ভেবেছি আমার কাকু টয়লেটে গেছে, যে আমি কাকু বেরিয়ে আসলে আমি যাব, আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে যাব। আমি এবার দেখছি বাথরুম থেকে আর কেউ বেরোচ্ছে না, অথচ বাথরুমে জলের আওয়াজটা হচ্ছিল, মানে কল খুললে বা জল মগ দিয়ে ঢাললে যে আওয়াজটা হয়, কিন্তু বাথরুম থেকে আর কেউ বেরোচ্ছে না। আমি তখন আমার সন্দেহ হয়েছে যে কোনো কিছু গন্ডগোল হচ্ছে বাড়িতে। তখন আমি একে যে ডাকবো তার আগে এ মানে গোঙানির একটা আওয়াজ, হাত চেপে, ও বলছে আমার হাতকেও চেপে ধরেছে বলে কাঁপছে। যাই হোক, একে তখন আমি বললাম চিন্তা করো না, শান্তনু স্যারকে সকালবেলা জানাবো। শান্তনু স্যারকে সকালবেলা জানালাম। শান্তনু স্যার বললেন আপনাদের ছবি দিন ইমিডিয়েট, আর আপনাদের বাড়ি আমি যেটা দেখেছি আপনাকে বললে আপনি থাকতে পারবেন না বাড়িতে। আচ্ছা, শান্তনুদাকে তুমি যে ভিডিওটা পাঠিয়েছিলে সেটার মাধ্যমে শান্তনুদা দেখেছে? একদম। ওকে। তখন আমি ছবি দিই, সাথে সাথে আমাদের দুজনার ছবি চাইলো, দিই। বললো আমি আপাতত দেহবন্ধন আমাকে দিতে হবে, আমি যে তোমার কাছে এসেওছি আমার দেহবন্ধন দেওয়া আছে। আমার কি সাথে কিন্তু মাদুলিও আছে, প্লাস দেহবন্ধন দিতে হয়েছে, না হলে আমি রাস্তাঘাটে কোনো বিপদ হয়ে যেতে পারে। তো যাই হোক, দেহবন্ধন দিতে হবে, দিলেন দেহবন্ধন। ওই দিনকে দেহবন্ধন দেওয়ার পরে আর কিছু কিন্তু সারাদিনে অতটা বাড়াবাড়ি হয়নি। এবারে হচ্ছে, তোমাকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে খারাপ কিছু একটা মানুষের সাথে ঘটতে থাকলে কিন্তু ভালো কিছুও ঘটে একটা মানুষের সাথে। তো
যেই দিনকে এই মানে ওর ফোন থেকে অ্যাডাল্ট চ্যাট হয়, যেদিনকে ওই ধনধান্য এক্সপ্রেস যেতে দেখে কাউকে সুইসাইড করতে দেখে অথচ কেউ নেই, সেই দিনকে ওর সাথেও যেমন একটা ভালো জিনিস হয়, আমার সাথেও একটা ভালো জিনিস হয়। সেদিনকে আমি হনুমান মন্দিরে যে পুজো দিতে গেছি, আমি না মনে মনে ভাবছি ও আমাকে 100 টাকাই দিয়ে গেছিলো পুজো দেওয়ার জন্য, ক্যাশ। আমি মনে মনে ভাবছি 100 টাকা ক্যাশ দিয়ে গেল, অনলাইনে টাকাটা মানে অনেক সময় এখন তো অনলাইনে ডালাফালা কিনতেই পাওয়া যায়, অনলাইনে দিয়ে পুজোটা দিয়ে দিলে ভালো হতো। কাছে একটা টাকা নেই, এবার আমি কী করব? মানে আমার হাজব্যান্ড এখন রয়েছে, যখন ও থাকবে না আমার কাছে, আমার পকেটে একটা টাকা নেই, অনলাইনে রয়েছে, ক্যাশ নেই। আমার এটিএম কার্ডটা আমার হাজব্যান্ড হারিয়ে ফেলেছে, ওকে, ব্যাস আমার গন্ডগোল হয়ে গেছে। আমি দেখছি হালিশহর স্টেশনে নেমেছি, 100 টাকাই আমি খুঁজে পেয়েছি স্টেশন থেকে, কুড়িয়ে পেয়েছো একদম। মানে কথাটা মনে মনে ভাবছি আর হাঁটছি, দেখছি নিচে 100 টাকা পড়ে রয়েছে। আমি সেই টাকাটা তুলি, নিয়ে ঘরে যাই না, কারণ কুড়িয়ে পাওয়া টাকা নাকি বাড়িতে নিয়ে যেতে নেই। ওই টাকাটা দিয়ে আমি একটা আমার জন্য অয়েনমেন্ট দরকার ছিল, কিনে ব্যাস ওই টাকাটা ওখানে খরচা করে দিই আমি। আচ্ছা গেল, ওই দিনকে আমার হাজব্যান্ড শ্বশুর মানে আমার শ্বশুর বাড়ি গিয়েছিল, ওর বাড়িতে গিয়েছিল। আমি যেহেতু পুজো দিয়ে বজরংবলী মন্দির মা বাড়ি চলে গেছি, ও কী করেছে, ও ওর নিজের বাড়িতে গেছে, গিয়ে খেয়ে দে তারপর এখানে আসবে। ও কী করেছে, ওই পলতা স্টেশনে বসে রয়েছে, আমার জন্য অপেক্ষা করছে। আমি ব্যারাকপুর থেকে যাব, পলতা থেকে ও ট্রেনে উঠবে, আমি ব্যারাকপুর থেকে ট্রেন অলরেডি ধরে নিয়েছি। একজন বয়স্ক লোক স্মোক টোক করছিল, হয়তো ওর মুখের সামনে এসে বসেই স্মোক করছিল, আর ও হনুমান চালিসা চালিয়ে বসেছিল, ওর সাথে এত কিছু হয়েছে বলে হনুমান চালিসা কাছে চালিয়ে, হেডফোন না একদম ডিরেক্ট চালিয়ে হাতে নিয়ে বসেছিল। একজন লোক ওই এসে ওর দিকে মুখ করে, ঠিক পাটাকে যেরকম গুটিয়ে বসেছি ধরো আমি, ওরকম গুটিয়ে ওর দিকেই মুখ করে বসে স্মোক করছে, আর যে ধোঁয়াটা হয় না ওর মুখের মধ্যেই ছাড়ছে। আচ্ছা, বলছে ব্যাপারটা কি হলো, এরকম মুখের মধ্যে ধোঁয়া ছাড়ছে, একটু অস্বস্তি লাগে। এবার যাই হোক, ও আর লোকটাকে ও কিছু বলেও নি। আর লোকটারও যিনি এসে বসেছিলেন ওনার গালে পুরো রিঙ্কেল পড়ে গেছে, বলছে মানে স্কিন কুচকে গেলে বয়স্ক বৃদ্ধা লোক এরকম, সাদা দাড়ি, চাপ দাড়ি সাদা, মাথার চুল পুরো সাদা, স্বাস্থ্য চেহারা খুব যে খারাপ লোকটার জানি না ও কী দেখেছিল সেটা, হয় রোগাও হতে পারে, মোটাও হতে পারে, অত কিছু আমি জিজ্ঞাসা করিনি। তবে হাইটে লম্বা, মানে 6.5-7 ফুট হাইট এরকম কাউকে দেখেছে। এবারে ট্রেনের অ্যানাউন্স হয়েছে, ট্রেনটা ঢুকছে, পাশেই মন্দির যেখানে বসেছিল, মন্দিরে গিয়ে বলেছে হিন্দিতে, আমার খিদে পেয়েছে, আমাকে একটু প্রসাদ দাও। মন্দির থেকে প্রসাদটা দিয়েছে, হাতে নিয়েছে, তারপর লোকটাকে আমার হাজব্যান্ড আর দেখতেই পাইনি। আচ্ছা, মানে প্রসাদটা লোকটা হাতে নেওয়ার পর, যাই হোক ট্রেন আসার কনফিউশনে হোক, যাই হোক আমার মানে ও অনেকবার খুঁজেছে লোকটাকে, ট্রেন আসতে আসতে ও আর খুঁজে পায়নি লোকটাকে, লোকটা ওখান থেকে চলে যায়। আমি তখন ওকে বললাম, দেখো ভালো খারাপ কিছু হলে কি সবসময় খারাপ হবে? হয়তো কিছু ভালো হচ্ছে, হয়তো কিছু না কেউ কোনো না কোনোভাবে আমাদের প্রোটেক্ট করছে। আমি ওকে এই কথাটাই বললাম। ও তখন বললো হতে পারে। আচ্ছা, এবারে আমি শান্তনু স্যার যেটা বললাম, যেদিনকে আমাদের দেহ বন্ধন দিল সেদিনকে আমাদের কিছু হয়নি, তারপর থেকে ছোট ছোট খুচরো ঘটনা এখনও ঘটে চলেছে। শান্তনু স্যার অলরেডি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন, আসতে পারেননি আমার বাড়িতে, ওনার পায়ে লেগেছিল, মাথায় চোট লেগেছে, আসতে পারেননি। তার মাঝখানে যদি ঘটনা বলি তাহলে হনুমান চালিসা যেরকম আমি নিয়ে ঘুমাতাম ওরকমই ঘুমাচ্ছিলাম। তত মানে মাদুলি তো নিতে যাওয়ারও একটা ঘটনা আছে, সেটাও অবশ্যই এর সাথে বলবো। তার আগে এটা বলি যে হনুমান চালিসা আমি নিয়ে ঘুমাচ্ছিলাম, সেই হনুমান চালিসা 3-3:30 সময় যখন মাঝরাতে টয়লেট বাথরুম করতে উঠি, তখন দেখি আমি পায়ের তলায় নিয়ে ঘুমাচ্ছি। তোমার মাথার নিচে ছিল? মাথার পাশে ছিল। সেটা পায়ের তলায় চলে যায়? হ্যাঁ, বাঁ পায়ের তলায়। অদ্ভুত না? এই একটা অদ্ভুত জিনিস আমার সাথে হয়। তো তারপর তো উনি মাদুলি দিলেন, মাদুলিটা তো ওনার রেডি করতেও সময় লেগেছে মিনিমাম 2 সপ্তাহ। মাদুলি নিতে গিয়ে একটা
বড় সমস্যার সম্মুখীন হতে হয়। মাদুলি নিতে গেছি, ওনার বাড়ি বাগবাজার। মাদুলি নিয়েছি, আমার হাজব্যান্ডের মাদুলিটা ওর ব্যাগেই রাখতে বলেছে, আমার মাদুলিটা আমার ব্যাগেই রাখতে বলেছে, তাই করেছি। মাদুলিটা নিয়ে আমাকে বলে দিচ্ছে কোনো বাধ্যবাধকতা নেই, আমিষ খেতে পারবে না, নিরামিষ খেতে পারবে না, ছোঁয়াছুঁয়ি হতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যা খুশি করতে পারো। আমার হাজব্যান্ড বললো চলো ব্যারাকপুরে নামি। খুব খিদে পেয়েছে, অফিস থেকে কালেক্ট করতে গেছিলো আমার সাথে। খুব খিদে পেয়েছে, কিছু খাবো, তারপরে ওখান থেকে আমাদের ওই বলছিলাম না যে বাড়ির অ্যাস্ট্রোলজার কিছু শিকড় বাকড় দিয়েছিলেন, ওই ওই শিকড় বাকড় প্রত্যেক শুক্রবার করে আমরা কিনি। এখন আমাদের স্টোন নেওয়ার ক্ষমতা নেই বলে ওটাই আমরা কোমরে পড়ি। আমাদের ঘরোয়া ফ্যামিলি অ্যাস্ট্রোলজার যিনি, তিনি দিয়েছিলেন, ওটাই আমরা পড়ি। জানি না ওতে কত কাজ হচ্ছে কি হচ্ছে না, আমরা পড়ি, মনের শান্তি ওইটাই নেব। ও বলছে খেয়ে নিই, তারপর শিকড়টা নিয়ে নেবো, নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। খাবার জন্য ব্যারাকপুরের বিখ্যাত রোলের দোকান হচ্ছে সুদামা। সুদামার সামনে দাঁড়িয়ে আছি, রোলটা অর্ডার দেওয়া হয়েছে, না অর্ডার দেওয়া হয়নি, ও অর্ডার দেবে। ওই দোকানে আগে শুধু রোল পাওয়া যায়, এখন সব কিছুই পাওয়া যায়, স্ন্যাক্সের আইটেম। তো একটা ওই মোমেন্টে ওরা রান্নাবান্না করছে দোকানের লোকেরা, একটা ওই চার্চে দেখবে যে মহিলাগুলো থাকে না, মাথায় সাদা কাপড় বাঁধা থাকে, গলায় লকেট থাকে, চার্চের মাদারি বলা যায় এক রকমের। উনি দাঁড়িয়েছিলেন, আমি ওনাকে না কাঁধে ব্যাগ নেওয়া, আমার মাদুলিটাও ব্যাগে, আমি ওনাকে ঠিক এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কেন দেখছিলাম আমি নিজেও জানি না, ও বলছে, আমার হাজব্যান্ড বলেছে। দেখতে দেখতে হঠাৎ করে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, ওনার দিকে তাকিয়ে আছি, তাকিয়ে থাকতে থাকতে আর মনে হচ্ছে না যেন আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবো, আমার ভালো লাগছে না। এবার ওই মোমেন্টে আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে কী খাবে। আমি বলছি এতক্ষণ ধরে বলে যাচ্ছি তোমায় কী খাবো, তুমি কি বুঝতে পারছো না? না আমি তোমাকে একই কথা কতবার বলবো, বলার কোনো দরকারই নেই আমার এই কথাটা, ওকে নর্মাল বলে দিলেই হয়ে যায় আমি এটা খাবো। ওকে আমি সোজা উত্তর দিচ্ছি না, উল্টো টেরা ব্যাগা উত্তর দিচ্ছি, প্লাস ওর ওপর চিৎকার করছি। ওই যে মহিলাটা যতক্ষণ ওখানে ওই চার্চের মাদার যিনি, উনি যতক্ষণ দাঁড়িয়েছিলেন, আমি ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে গেছি হেঁটে, ওনার সামনে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এইবারে কি হচ্ছে, শান্তনু স্যার জানতেন আমার পার্শিয়াল পজিশন হয়। হ্যাঁ, সেটা শান্তনু স্যার কোনো সময় আমাকে বলেননি। পার্শিয়াল পজিশন যখন হয় তখন আমার কীরকম হয়, আমার দুটো মাইন্ডই কাজ করে। এক, আমাকে ঠিক থাকতে হবে, দুই, আমার মাথা গরম হয়ে যায়। পজেসড হলে একটা মানুষের যে যে সমস্যাগুলো হতে পারে সেইগুলো সবসময়, কিন্তু পজেসড হওয়া রক্ত মাংস চিড়ে খাবো তা নয়, তাই হয় না কখনো, মিস ইনফ্লুয়েন্স কাজ করে। হ্যাঁ, বলে না ওই যে কোনো কিছু নেশা করিয়ে দিলে তোমার যেরকম পরিস্থিতি তৈরি হতে পারে, ঠিক ওই রকম একটা ভয়ানক কিছু নেশা হয়ে গেলে যেরকম পরিস্থিতি তোমার হতে পারে, ঠিক ওই রকম একটা পরিস্থিতি হতে পারে পার্শিয়াল পজিশনে। শান্তনু স্যার আমার দিকে তাকিয়েই বুঝেছিলেন আমার পার্শিয়াল পজিশন আছে। ওই টাইমে আমার হাজব্যান্ডকে হয়তো ইশারায় কিছু বলেও ছিলেন, সাবধানে বাড়ি নিয়ে যাবেন। আমার হাজব্যান্ড সেটা জানতো। আমাকে ওই রিয়্যাক্ট করতে শুরু করাটা দেখে ও নিজেই শান্তনু স্যারকে মেসেজ করে যে আমার ওয়াইফ কিন্তু এরকম রিয়্যাক্ট করছে, কি করব। তখন বললেন দেখুন আপনাকে তো বলেইছিলাম আমার পার্শিয়াল পজিশন আছে, আপনি ওনার ফোন থেকে আর মেসেজ করবেন না, আপনি আমাকে আপনার পার্সোনাল নাম্বার থেকে ফোন করুন। তখন ওর পার্সোনাল নাম্বার থেকে ফোন করে। ওই মোমেন্টে আমার চোখ না টকটকে লাল হয়ে যাচ্ছে, আর শরীরের মধ্যে না মনে হচ্ছে এক্ষুনি আমার স্ট্রোক হয়ে যাবে। আমার এরকম লাগছে এক্ষুনি আমি মরে যাব, আর এর থেকে বেশি কিছু বুঝতে পারছি না। দেখবে খুব হাইপার টাইপের অ্যাসিডিটি হয়ে গেলে যেরকম পরিস্থিতি তৈরি হয়, আমার ওরকম লাগছে, অনেকটা ব্ল্যাক আউট হয়ে যায় একদম। আমার কিচ্ছু ভালো লাগছে না, কারোর কথা ভালো লাগছে না, মনে হচ্ছে ট্রেন কখন আসবে, ট্রেনটা ধরে বাড়ি যাবো। ট্রেন ঢুকলো, ওই মোমেন্টে আমার একটা বান্ধবী আমাকে ফোন করেছে। আচ্ছা, ফোন করে বলছে যে তুই কোন ট্রেনে। ও জানতো আমি যাব ওইখানে, শান্তনু স্যারের বাড়ি যে যাবো জানতো, যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড, ও প্রায় সব জানে। তো
তুই কোন ট্রেনে? আমি বলছি আমি ট্রেন এখনো পাইনি, যা ট্রেন পাবো বাড়ি চলে যাবো। ওকে ঠিক এরকম একটা উত্তর দিয়েছি। আমার কিন্তু তুমি যদি বলো আমার পার্সোনাল পজিশন হয়ে কথা মনে নেই, তাও কিন্তু আমি বলবো না না মনে নেই, মনে আছে। কি বলেছি আমার সেটা কিন্তু একটু হলেও মাথায় আছে। তোমার সাবকনশিয়াস মাইন্ড অন্য কোনো কিছুর কন্ট্রোলে ছিল যেটা তুমি বুঝতে পারছিলে, বাট তোমার উপর পুরোপুরি হাভি হতে পারেনি। একদম। আমি ওই মোমেন্টে কিন্তু হনুমান চালিসা বলছি, কিন্তু পুরোটা বলতে পারছি না, অথচ আমার হনুমান চালিসা মুখস্থ। মানে আমি শুধু বলছি জয় হনুমান জ্ঞান গুণসাগর বলে 2-3 লাইন বলে বাকিটা তোতলাচ্ছি, বলতে পারছি না। ওকে আবার উল্টো বলছি আমার হাজবেন্ডকে, আমি একটু হনুমান মন্দিরে নিয়ে যাবে, আমার শরীরটা কেমন করছে, মানে আমার মাইন্ড কাজ করছে, অথচ আমাকে কোনো একটা কিছুতে ঘিরে ফেলছে, মানে কোনো একটা বাজে জিনিস আমার ওপর ব্রাশ করছে, এরকম একটা জিনিস হচ্ছে আমার সাথে ওই মোমেন্টে। এবার যাই হোক, আমার বান্ধবীটা তখন আমাকে ফোন করে, ওর সাথে আমি এমন বিহেভিয়ার করে কথা বলি, ও বুঝেছে তো আমার কিছু একটা ব্যাপার আছে, কারণ ওর সাথে এইসব প্যারানর্মাল পজিশন হতে থাকে। ওকে, হতে থাকে কারণ আছে, ওর ওপরে কিছু চালনা করা হয়েছিল, বানটান মারা হয়েছিল, কিছু চালনা করা হয়েছিল, যেটা ওর সাথে ঘটতে থাকে, সেটাও সিমটমটা ও বোঝে। এবার ও কি করেছে, আমার হাজবেন্ডকে ফোন করেছে ওই টাইমে, যে দাদা সময়টার কিছু হয়েছে, এরকম করে কথা বলছে কেন, তোমাদের যে ওখানে যাওয়ার কথা ছিল গিয়েছিলে? ও বলছে একে তো আমি 8 ঘন্টা ধরে কন্ট্রোলই করতে পারছি না, মাথা খারাপ করে দিচ্ছে আমার। ও তখন এই কথাটা ও বলেছে। ওকে, এবার বলছে ঠিক আছে আমি তাহলে ব্যারাকপুর নামবো। তখন আমি পাশ থেকে শুনতে পেয়েছি ওটা, আমি যে একদম নামি না, বাড়ি যা। ওকে এরকম করে বলেছি, বাড়ি যা। ও ওই কথাটা শুনে কিছুটা অবাকই হয়েছে যে আমাকে একদম এরকম করে কোনোদিনও কথা বলে না। এরা যাই হোক, ঘটনাচক্রে কল্যাণী সীমান্ত ঢুকছিল, আমি কল্যাণী আর আমার বান্ধবী ছিল লালগোলায়। আচ্ছা, মানে কল্যাণীর পরে ঢুকবে লালগোলা। ঘটনাচক্রে আমাকে ও বলে যে তুমি লেডিসে ওঠো, আমি জেনারেল কম্পার্টমেন্টে উঠবো। আমি লেডিসে তো ফাঁকাই থাকে, উঠে গেছি, তাও অফিস টাইমে ভিড়ই থাকে, উঠে গেছি। আমার হাজব্যান্ড এত ভিড়ে ডেলি বিধাননগর থেকে যাতায়াত করে কোনো ব্যাপার না, আজকে সেদিনকে উঠতে পারেনি ব্যারাকপুর থেকে, আচ্ছা, কল্যাণী সীমান্তে। এবারও আমাকে বলছে তুমি কোথায় নামবে, নৈহাটি নামবে? তাহলে নৈহাটি থেকে পিয়ালির সাথে, মানে আমার বান্ধবীর নাম পিয়ালি, ওর সাথেও দেখা হয়ে যাবে, কথাও বলে নেবো, দাঁড়াতে চাইছিল। তারপর বাড়ি আমি বলছি না আমি হালি শহরেই নামবো, আমি কোথাও দাঁড়াবো না, আমি ওকে এটা বলেছি। তোমরা ট্রেনে উঠতে পারোনি? ও উঠেছে, মানে আমি উঠেছি, আমার হাজব্যান্ড উঠতে পারেনি, আর আমার বান্ধবীটা লালগোলায় আসছে, তার আগে ছিল কল্যাণী। এইবারে আমার বান্ধবীটা আমার হাজব্যান্ডের থেকে সব শুনেছে, কেস কি ঘটেছে শুনে আমাকেও ফোন করেছে। এবার আমার হাজব্যান্ডও যদি আমাকে কন্ট্রোল না করতে পারে, ও আমাকে কনভিন্স করতে পারবে, ওইটুকু ক্ষমতা আছে ওর, ও জানে। ও আমাকে বলছে যে দেখ তোর তো শরীরটা ভালো না, তুই বলছিস যে আমার শরীরটা ভালো লাগছে না, এরকম একা একা বাড়ি যাস না, জিনিসটা কাছে রয়েছে তো তোর, একা একা বাড়ি যাস না, তুই হালিশহরে নৈহাটিতে নাম, আমিও লালগোলায় নামছি, তুইও কল্যাণী থেকেই নাম, দাদার সাথেও দেখা হয়ে যাবে, তোর দাদা তোকে নিয়ে বাড়ি চলে যাবে, আর আমারও তোদের সাথে একটু দেখা হয়ে যাবে। বুঝিয়েছে ভালো করে ওকে ওই মোমেন্টে। আমি কি বলছি, তাহলে তো আমাকে নৈহাটিতে 3 নম্বরে নামতে হবে, এই কথাটা বলার কোনো যুক্তিই নেই আমার। আমি যদি ঠিক মাইন্ডে থাকি, এই কথাটার বলার কোনো যুক্তিতেই দাঁড়ায় না, কারণ প্রত্যেকটা ট্রেন 3 নম্বরেই দাঁড়ায় নৈহাটিতে, ওটা তো আলাদা কোনো মেল ট্রেন না যে 5-এ দাঁড়াবে। ও বলছে তুই কি বলছিস আমাকে, তোর মাথা ঠিক আছে, তুই ঠিক নিজের মধ্যে আয়, তুই নৈহাটিতে নাম। বলছি নেমে কি করব? ওকে আমি বলছি নেমে কি করব? বলছে নেমে যেখানে পারবি সামনে যা আছে ওখানে বসবি, আমি আসছি। নেমে বসে পড়েছি, অ্যাবনর্মালের মতন অবস্থা আমার তখন, বসে পড়েছি। বসে আমার বরকে বলছে পিয়ালি বললো বসতে, আমি বসে আছি, এই কথাটা বলেছি মানে আমার হাজব্যান্ডকে। এইবারে ও সেটা শুনে মানে ও আর আমার হাজব্যান্ড দুজনে ফোনে কথা বলে একসাথে এসছে। এবার ও এসে কী করেছে, ফোনের ক্যামেরাটা আমার সামনে ওপেন করেছে, করে বলছি তোর মুখটা দেখতো কী অবস্থা, আমি নিজেকে চিনতে পারছি না দাদা, মনে হচ্ছে আমি আর আমার মধ্যে নেই, মানে চোখ ফোক লাল হয়ে গেছে, কেমন চোখগুলো ছোট ছোট হয়ে গেছে, মানে একটা ঘোরের মধ্যে চলে গেছি আমি।
শান্তনু স্যার ততক্ষণে কাজ করেছে ওখান থেকে কিছু হয়তো। তার মাঝখানে হচ্ছে মেন কথাটা হচ্ছে মাদুলিটা নিয়ে বাড়ি অবধি আসাটাই আমার প্রবলেম, আর কিছু না, আর কোনো সমস্যা না। মাদুলিটা নিয়ে যদি বাড়িতে ঢুকে যায় আর কোনো প্রবলেম হবে না। যে ট্রেনটায় আমি ছিলাম কল্যাণী, যে ট্রেন থেকে আমাকে জোর জবরদস্তি নামানো হয়, আমার বান্ধবী যদি না থাকতো আমি রাত 12টা অবধি হয়তো হালিশহর আর নৈহাটির মাঝখানে দাঁড়িয়ে থাকতাম একা। ট্রেনটার কয়েল নাকি জ্বলে গেছে, ট্রেনটা হালিশহর আর নৈহাটির মাঝখানে প্রায় রাত 12টা অবধি দাঁড়ানো। আমি, আমার হাজবেন্ড, আমার বান্ধবী, তিনজনেই আমরা হালিশহরে থাকি। লাস্টে টোটো একটা বুক করলাম, করে তারপর হালিশহর এলাম ওই রাত্রিবেলা। তো বলেছিল বাড়িতে এসে মাদুলিটাকে দুধ গঙ্গা জলে ভিজিয়ে রাখতে আধা ঘন্টা মতন, তারপরে ওটা পরে নিতে হবে, শোধন করে নিল। শোধন, যেহেতু রাস্তাঘাটে যাব। যাই হোক, মাদুলিটা ধারণ করলাম। মাদুলি ধারণ করবার পরেও আমাদের সাথে ওই যে বললাম হনুমান চালিসা পায়ের তলায় নিয়ে ঘুমোচ্ছিলাম। ডেলি বেসিসে ওই বাথরুমে একটুখানি জল ফলের আওয়াজ তো চলছেই। ঘর ক্লিনজিং করতে বলেছে, মানে উনি রিইনভেস্টিগেশনে আসবেন জানিয়েছেন, যেহেতু আমি ওনার সাথে আলাদা করে কনসাল্ট করেছি। রিইনভেস্টিগেশন উনি, ওনার করাটা কর্তব্য, উনি হয়তো আসবেন। এবার যতদিন না আমি রিইনভেস্টিগেশনে উনি আসতে পারছেন ততদিন আমাকে ওই কর্পূর, লবঙ্গ আর সৈন্দব লবণের ক্লেনজিং করে যেতে হবে। নিজেদের মানে ক্লেনজিং আর নিজের বাস্তুকে ক্লেনজিং করতে গিয়েও বড় জ্বালা। সেই ক্লেনজিং এর আগুন তো পুরো, আমার কাছে ছবি ভিডিও আছে, আমি তোমাকে দেখিয়ে দিতে পারি। পুরো মানে আঙুলের ছাপ পড়া আগুনের দাগ আমাদের হাতে। মানে ক্লেনজিং করতে গেলে হাওয়া নেই, বাতাস নেই, পুরো হাতে তাপ খাই। কিছুদিন আগে আমার গালে 5 আঙুলের দাগ চড় মেরে, মানে গালে কেউ একটা এমন চড় মেরেছে এইরকম দাগ পড়ে গেছে। মনে হয় তোমাকে আমি ভিডিওটা পাঠিয়েছিলাম। আমার গালে 3 আঙুল কি 5 আঙুলের দাগ। আমার হাজবেন্ড বলছি তোমাকে মারলো কে? আমি কই মারেনি তো। এবার আমার নেল এক্সটেনশন করা, নেল এক্সটেনশনের নেল এমনই হয় যার কোনো স্ক্র্যাচ হয় না, কারণ বোতা নেল হয়। আমার তো ডানাতে নখি নেই, চুলকাবোটাই বা আমি কি দিয়ে, তাহলে স্ক্র্যাচটা এলো কোত্থেকে? আর স্ক্র্যাচ ঠিক নয়, ওই সাপাটে মারলে যেরকম দাগ হয়ে যায় না, ওরকম দাগ। বাথরুমের যদি তোমাকে ঘটনা বলি কিছু, বাথরুমে হচ্ছে আমি এইসব ঘটনা, প্যারানর্মাল ঘটনা তখন স্টার্ট হয়নি, মানে ভৌতিক ঘটনা, হরর ঘটনা, এইসব কিছু পডকাস্টও দেখতাম না, কিছু স্টার্টই হয় আরো পেছনের, মানে বিয়ের পরে না, এই শিফট করে গেছি। তারপরে আমি বাথরুমে, আমাদের দক্ষিণ দিকে হচ্ছে পটির মুখটা, আমি যথারীতি কোমোটে বসে আছি, আর মানে এন্ট্রান্সটাও কিন্তু আমার দক্ষিণ দিকে মুখ করি, কিন্তু দরজার যদি বলি তাহলে ওটা উত্তর দিকের দাও। উত্তর দিকের যেটা কোণ, উত্তর পূর্ব কোণ, আমি সেখানে একটা অবয়ব দেখেছিলাম। আচ্ছা, মানে কালো একটা অবয়ব। ও আমার হাজব্যান্ডকে যখন বলেছি, ও আমাকে বলেছে তুমি ব্যাংক, লোককে ভয় পাওয়ানোর পাবলিক, তুমি উল্টোপাল্টা কথা বলছো, তুমি এসব কিচ্ছু হতে পারে না। তারপর থেকে আমি বাথরুমের দরজা বন্ধ করতাম না, টয়লেটে বসতাম, একদম দরজা বন্ধ করতাম না, ভয় পেতাম। আমার মনে হয় আমি তখনও কিছু ভুল দেখিনি, এখন আমি বুঝতে পারি। কারণ আমি যেরকম কালকে নৃসিংহ কবচটা চালিয়েছি, আমার ডাইনিং টেবিলে রেখেছি, কালকে না, এটা 2 দিন আগের কথা। নৃসিংহ কবচটা চালিয়েছি, ডাইনিং টেবিলে রেখেছি, বাথরুমে ঢুকেছি, বাথরুমে আমার টয়লেট পটি যাই করছিলাম কমপ্লিট হয়ে গেছে, হাত পা ধুয়ে নিয়েছি। এবারে আমি হয়তো মুখ টুক ধোবো, রাত্রিবেলা আমাদের মেয়েদের একটু ফ্রেশ হতেই লাগে। আমি দেখছি নৃসিংহ কবচটা চেঞ্জ হয়ে গিয়ে একটা হিন্দি গান চালু হয়ে গেল একাই, নিজে থেকে। গানটা শেষ হয়ে শুরু হলেও একটা ব্যাপার ছিল, নিজে থেকে চালু হয়ে গেল। সেটাকে আমি আবার কি করলাম, নতুন করে নৃসিংহ কবচটা চালালাম। ওই জিনিসটা হওয়ার পর থেকে সারা রাত ঘুমোতে পারলাম না। বারবার হনুমান চালিসা চালাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে, বজরং বান চালাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে আমি দেখতে পাচ্ছি একজন পুরুষ মানুষ, যে আমার কাছে 2 হাতকে এইভাবে, মানে 2 হাত যদি এইভাবে টান টান করে ধরে, 2 হাতকে এইভাবে ধরে রেখেছে। কি চাইছে সে আমার কাছে আমার জানা নেই। গালে চাপ দাঁড়িয়ে আছে, ভালো হাইটে, লম্বা, পরনে সাদা জামা, কিন্তু সাদা জামায় অনেকদিন ধরে ওই হলুদ দাগ পড়ে গেলে যেরকম পরিস্থিতি হতে পারে, ওই রকম একটা নোংরা জামা।
পড়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। সেটা আমি শান্তনু স্যারকে জানালাম, শান্তনু স্যার বললেন ইনভেস্টিগেশন আমাকে করতে হবে, আরও বাড়ছে। এবার উনি আমাকে এখন বলেছেন যে তোমার 1 থালা ভাত, একটু মাছ, মাংস, জল ছাদে নিয়ে গিয়ে রাখতে বলেছেন। হয়তো কাজটা আমি আজকেই শ্যুটের পর করব বাড়ি গিয়ে। এবার ওটা যদি খেয়ে যায় যারা রয়েছেন, ওটা খাওয়াটা তো আমি বুঝতে পারবো না, আমাকে ভিডিও করে দিতে বলেছেন, তাহলে হয়তো ওনার কাজটা করতে একটু সুবিধা হতে পারে। আর যদি না খেয়ে যায় তাহলে হয়তো ওনাকে আরও জটিল কোনো পরিস্থিতিতে পড়তে হতে পারে। সেটা আমাদের এখনও জানা নেই কি হতে চলেছে নেক্সট টাইম। আপাতত ঘটনা এই পর্যন্তই কন্টিনিউ করতে পারবো। এর পরে যা যা ঘটবে তাহলে আমাকে আবার নতুন কোনো ভিডিওতে তোমাকে বলতে হবে বা পডকাস্টে বলতে হবে। মোট কথা আমি এটা জানতাম না যে আজকে যে এই মুহূর্তে তুমি আমার সামনে বসে আছো আর যে কেসটা তুমি আমার সাথে শেয়ার করছো সেই কেসটা টোটালি আনসলভড একটা কেস, যেটা এখনও অবধি কোনো রকমভাবেই সলভড হয়নি বা কোনোভাবেই ঘটনাটার নিষ্পত্তি ঘটেনি। অবশ্যই আমি অপেক্ষা করব শান্তনুদা রিইনভেস্টিগেট তোমার বাড়িতে কবে করবে, আর তারপর আই এক্সপেক্ট কি তুমি আবার এসে বাকি ঘটনাটাও শেয়ার করো, কারণ আজকের ঘটনাটা যারা যারা শুনলো বা যারা যারা শুনবে তারাও এক্সপেক্ট করবে যে এই ঘটনাটার শেষ কোথায় গিয়ে হয় সেটা জানার জন্য। একদম। আমি তোমাকে একটু থামাচ্ছি এখানে। শান্তনু স্যার এর মধ্যে ওই বাস্তুর যে ভিডিওটা নিয়েছিল সেটা নিয়ে কিন্তু আমাকে বলেছিল আমার বাড়িতে মিনিমাম 18 থেকে 19 জন মানে ভৌতিক বা প্রেতাত্মার কোনো ব্যাপার আছে। আচ্ছা, যেটা হচ্ছে তোমার আমার সারাউন্ডিং এরিয়াতেও আছে, প্লাস আমার বাড়ির ভিটেতেও আছে। ওকে, মানে 18 থেকে 19টা প্রেতাত্মা আমার বাড়িতে বসবাস করে এখনো। এই যে দুটো মেয়ের কথা বলেছি তারা যে রিভেঞ্জফুল যেতে চাইছে না, সেটা শান্তনু স্যার হয়তো কনভিন্স করে কিছু করবেন, কিন্তু এনাদেরকেও ক্লেনজিং করতে হবে, শান্তনু স্যার এটা বলেছেন। তারপরেও হচ্ছে উনি মাঝখানে আমাকে বললেন কয়েকজন প্রেতাত্মা যারা হয়তো মুক্তির টাইম চলে এসছে, উনি বলেছিলেন আমাকে ভিডিও কল করে ওই কর্পূর একটা দানিতে ওই মানে ধুনুচির মধ্যে কর্পূর রেখে আমাকে বলেছিলেন ভিডিও কল করতে। আমি জ্বালিয়ে দিয়ে ভিডিও কল করেছিলাম, উনি কাজ করেছিলেন হয়তো। ওই দিনকে আমার সারাটা ঘর যে কী বাজে ধোঁয়া তৈরি হয়েছিল, অন্ধকার কালো ধোঁয়া, সেটা না দেখলে বিশ্বাস করবার মতো নয়। এবার পরের কি কাজ হতে চলেছে, কি আসতে চলেছে আমি সত্যি জানি না। আমি এটাও জানি না আমি বাড়ি গিয়ে কতটা সুস্থ থাকবো বা রাস্তায় যেতে যেতে কতটা সুস্থ থাকবো। তুমি যেটা করছো না, এই যে হনুমান চালিসা তুমি অডিওতে শুনছো, বজরং বান তুমি অডিওতে শুনছো, যে কোনো একটা হয় হনুমান চালিসা অথবা বজরং বান, এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি মুখস্থ করো। হনুমান চালিসাটা আমার মুখস্থ। এটা চ্যান্ট করার চেষ্টা করো এভরিডে। স্নান করার পরে শুদ্ধ জামা কাপড় পরে আসন পেতে বসে হনুমান চালিসা চ্যান্ট করার চেষ্টা করো। প্রত্যেক দিন দিনে 7 বার করে চ্যান্ট করো। আচ্ছা, ঠিক আছে? কারণ দেখো, অডিওতে তুমি যখন শুনছো সেটা একটা ইলেকট্রনিক গ্যাজেটসের থ্রুতে তুমি শুনছো, তার মধ্যে থেকে যদি কোনো স্পিরিট বা এনার্জি অ্যাবজর্ভ করে নেয়, সেক্ষেত্রে সে তার মতন কাজ করা কিন্তু বন্ধ করে দেবে। বাট তুমি যদি হনুমান চালিসা নিজে থেকে চ্যান্ট করো, সে যদি তোমার মধ্যে থেকেও এনার্জি নিতে চায়, সেই হনুমান চালিসা তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা কিন্তু পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তুমি সেই জিনিসটার মোকাবিলা করতে পারছো। ওকে, তো আমি এটা সাজেস্ট করব তোমাকে যে তুমি এই অডিও ইলেকট্রনিক গ্যাজেটসের মাধ্যমে এই স্পিরিচুয়াল মন্ত্রগুলো চ্যান্টিং না শুনে যদি নিজে থেকে চ্যান্ট করতে পারো, সেক্ষেত্রে হয়তো তোমার কিছুটা হলেও হেল্প হতে পারে। আর আমি আশা করব শান্তনুদা সলভ করবে কেসটা। তো লেটস সি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কিছু বলার নেই আজকের ঘটনা নিয়ে, কারণ ঘটনাটা এখনও পর্যন্ত শেষ হয়নি। আর এই ঘটনার পেছনে কোন এন্টিটি রয়েছে, কোন প্রেতাত্মা রয়েছে, কি কারণে রয়েছে, তাদের উদ্দেশ্য কি, আমি কোনোটাই জানি না। আমি শুধুমাত্র এফেক্টসগুলো আজকে শুনলাম। হয়তো পরের পডকাস্টে যখন তোমার সাথে বসবো কজগুলো জানতে পারবো যে কী কারণে হয়েছে, তোমার পুরো পাড়া কী কারণে হন্টেড, এতগুলো আত্মহত্যা কেন সেই পাড়ার মধ্যে, মানে একটাই এরিয়াতে কন্টিনিউয়াসলি মানুষ আত্মহত্যা করে মারা যাচ্ছে। এর পেছনে আমার যতদূর মনে হয় ডিপ কোনো রিজন রয়েছে, গভীর কোনো কারণ রয়েছে। হয়তো তোমাদের এরিয়াটার উপর কোনো পাড়াটা মোটামুটি প্রায় 2 কিলোমিটার পর্যন্ত হন্টেড আমার পাড়াটা। মানে তুমি আমার বাড়ি বাদ দিয়ে ওখানে প্রত্যেকের বাড়িতেই একটা করে সুইসাইডাল ডেথের কথা শুনতে পাবে, মানে আত্মহত্যা কেস। এরকমও দিন গেছে পাড়ায়
একজন মানে সম্ভ্রান্ত মুদিখানার দোকান তার আছে পাড়াতে, উনি লোকজন ঠিক করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে হরে কৃষ্ণ কীর্তন দেওয়া করিয়েছিল। মানে সারা রাস্তা দিয়ে হরে কৃষ্ণ কীর্তন দেওয়া হচ্ছে, মানে সারা পাড়ার লোকেরই ভয় লাগতো, শুধু আমি একার না। তো অনেক কিছু ডিপেন্ড করছে শান্তনুদার রিইনভেস্টিগেশনটার উপর। অনেক কিছু আমরা জানতে পারবো যে পেছনে কি গল্প রয়েছে, এর পেছনে কি ঘটনা রয়েছে, বা কেন ঘটছে এত কিছু। ওই পাড়াটার ওপর কি আদৌ কোনো অভিশাপ রয়েছে, এর পাস্ট হিস্ট্রি অনেক গভীরে গিয়ে আমাদেরকে জানতে হবে। তার জন্য শান্তনুদার রিইনভেস্টিগেশন করাটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। একদম। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ সময়টা দিয়ে, যে তুমি এরকম ঘটনা দিনের পর দিন ফেস করার পরেও যে সাহসটা দেখিয়েছো আজকে এখানে এসে ঘটনাটা শেয়ার করার, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক সাহস তোমার, যেই চেষ্টাটুকু করেছো। অনেক মানুষ আছে যারা এই সমস্ত ঘটনা দিনের পর দিন ঘটতে থাকলে তারা হয়তো হাল ছেড়ে দেয়, ঠিক আছে, তারা আর ভরসা বিশ্বাস করতে পারে না। তারপরেও যে তুমি একটা মানুষের ওপর বিশ্বাস করে রয়েছো এখনো পর্যন্ত, আর আমিও সেই মানুষটাকে ভীষণভাবে বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি যে সেই মানুষটা পারবে তোমার কেসটা সলভ করতে। এরকম একটা প্যাথেটিক সিচুয়েশন, এরকম একটা প্যাথেটিক, কি বলবো, এতটা ডেডলিয়েস্ট একটা ঘটনা যে তোমার আর তোমার হাজব্যান্ডের ওপর দিয়ে যাচ্ছে দিনের পর দিন, আশা করবো খুব তাড়াতাড়ি সেটা সলভ হয়ে যাবে। আমরাও তাই চাই খুব তাড়াতাড়ি সলভ হোক, কারণ আমরা সারাদিন মেন্টাল ডিপ্রেশনের মধ্যে থাকি। একটা সামান্য কিছু হয়ে গেলেও আমরা ভাবি সেটা প্যারানর্মাল। একদমই তাই। মানে এখন পান থেকে চুন খসলেই তোমার সেটা ভুতুরে বা ভৌতিক মনে হবে, তো খুব স্বাভাবিক ব্যাপার সেটা। তো যাই হোক, আজকের আড্ডাটা আমরা এখানে শেষ করছি। আমি চাইবো খুব তাড়াতাড়ি শান্তনুদার ইনভেস্টিগেশনটা কমপ্লিট করুক। এরপরের কি ঘটলো বা এর পেছনে কি ইতিহাস রয়েছে, কি ঘটনা রয়েছে, সেটা জানার জন্য আমি এখন থেকেই ওয়েট করে রইলাম। আমি এক্সপেক্ট করবো খুব তাড়াতাড়ি তুমি আবার আসো, অবশ্যই তোমার কেসটা যেন সলভ হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। গল্প বলাতে প্রথমবার এসে তোমার এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হয়তো আমি সত্যি কথা বলতে কোনোদিনও এই হরর পডকাস্ট দেখি বা হরর অনেক কিছু শুনি, ভাবতাম নিজের সাথে যে এরকম কিছু ঘটে যাবে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমি ভাবতাম যে যদি আমার কাছে কোনো গল্প আসে এরকম, আমি গিয়ে না পডকাস্টে বলবো বা অডিও পডকাস্টে ম্যানিফেস্ট করে ফেলেছো ব্যাপারটা, তোমার সাথে ঘটে গেছে ব্যাপারটা আমার সাথে ঘটে গেছে, আর আজকে আমি তোমার কাছে এসে গল্পটা বলছি। আমারও ভীষণ ভালো লাগলো তোমার সাথে বসে, তোমার ঘটনা শুনে। তোমাদের যে এতটা কারেজ, তোমরা যে এই কারেজটা দেখিয়েছো, এতটা সাহস দেখিয়েছো, আমার সেটা ভীষণ ভালো লেগেছে। নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, এটুকুই বলবো। একদম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো আজকের এপিসোড, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।